হিস্টোলজি আমাদের গোটা মানে ইউনিট 2 তে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস আর স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস, এই দুটো পার্ট ছিল, দুটো চ্যাপ্টার। তার মধ্যে প্ল্যান্টস এর পোর্শনে আবার দুটো পার্ট ছিল, মরফোলজি এবং অ্যানাটমি। এবার আমরা শুরু করবো সেকেন্ড চ্যাপ্টার, সেটা হলো স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এখানে অ্যানিমালস বললেও আমরা মূলত হিউম্যান বিইংস কে নিয়ে আলোচনা করবো। এখানে মেনলি হিউম্যানদেরই আছে, অ্যানিমাল বলতে সবার নাই এখানে। হ্যাঁ, তো এখানে কি নিয়ে আলোচনা করা হবে? এখানে কিন্তু মরফোলজি পার্ট নেই, অ্যানাটমি। মানে আমরা যেমন প্ল্যান্ট অ্যানাটমি দেখলাম, তেমন অ্যানিমালের ক্ষেত্রে অ্যানাটমি, আর তাও হিউম্যান বিইংস এর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে। মরফোলজি নাই বললে ভুল হবে, একটা পার্ট আছে, আর সেটা হলো আরশোলা। আরশোলাকে কিভাবে ম্যানেজ করব সেটা পরে হচ্ছে। হ্যাঁ, এখন এটা নিয়ে শুরু হোক। যে ব্রাঞ্চে তোমার এই প্ল্যান্ট অ্যানিমাল টিস্যু নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হিস্টোলজি, মানে যাকে আমরা হিউম্যান অ্যানাটমিও বলতে পারি। মানে তুমি হয়তো মেডিকেল কলেজে গিয়ে হিউম্যান অ্যানাটমি ডিপার্টমেন্ট পাবে, অ্যানাটমি অ্যানাটমি ডিপার্টমেন্ট। তাহলে অ্যানাটমি ডিপার্টমেন্ট মানে হলো সেখানে কি করা হয়, সেখানে এই বিষয়ে পড়ানো হয় যেখানে সমস্ত অঙ্গের সেকশনাল ভিউ, সেখানে মানে সেকশনাল বিষয় নিয়ে আলোচনা করা হয় বা পড়ানো হয়। আভ্যন্তরীণ ভাবে কি আছে সেটা আলোচনা করা হয়। ওকে, প্রথমত আমার বলা উচিত নয়, তাও একবার বলছি। সেটা হলো আমরা জানি বেসিক যে ইউনিট সেটা সেল, এবং সেল থেকে হয় টিস্যু, টিস্যু থেকে হয় টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেম থেকে হয় অর্গ্যান, অর্গ্যান থেকে অর্গ্যান সিস্টেম, অ্যান্ড দেন বডি। তাহলে যে কোনো একটা বডির স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট হলো সেল। আমরা যখন প্ল্যান্টের ক্ষেত্রে পড়ছিলাম এই দুটো জায়গা পড়িনি, কারণ প্ল্যান্টের ক্ষেত্রে এই দুটো জায়গা বাদ ছিল, প্ল্যান্টের ক্ষেত্রে এই দুটো জায়গা বাদ ছিল। ওকে, কিন্তু আমরা অ্যানিমেলের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যখন আমরা পড়বো তখন অবশ্যই সবটাই থাকবে। কিন্তু আমাদের এখানে মূলত আলোচনার বিষয়বস্তু এই দুটো জায়গা, আর বাকি এই জায়গাগুলো কোথায় আছে? হিউম্যান ফিজিওলজি। ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গিয়ে মনে হয় খানিকটা আইডিয়া হয়ে গেছে আমাদের, যে সেখানে অর্গ্যান এবং অর্গান সিস্টেমকে নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি। ডাইজেস্টিভ সিস্টেম, তাহলে সেখানে ডাইজেশন নিয়ে আলোচনা হয়েছে এই দুটো জায়গায়। যেমন রেসপিরেটরি সিস্টেম মানে ব্রিদিং রেসপিরেশন, বডি ফ্লুইড সার্কুলেশন, এক্সক্রিটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, সমস্ত সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। সেটা হিউম্যান ফিজিওলজি, মানে 5 নম্বর ইউনিটের যে চ্যাপ্টার গুলো আছে, 7টা চ্যাপ্টার, তার মধ্যে একটা চ্যাপ্টার অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, বাকি 6টা চ্যাপ্টার পড়তে হবে। সেই সব জায়গায় এইগুলো নিয়ে আলোচনা হবে। আর এখানে আলোচনা হবে এই দুটো জায়গা নিয়ে, টিস্যু আর টিস্যু সিস্টেম। বোঝা গেল? আচ্ছা, আমাদের মানুষের ক্ষেত্রে টোটাল 4 রকমের টিস্যু আছে, গোটা বডিতে টোটাল 4 রকমের টিস্যু আছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু মানে আবরণী কলা। ওকে, 2 নম্বর রয়েছে কানেকটিভ টিস্যু বা যোগ কলা বা যোজক কলা, রয়েছে মাসকিউলার টিস্যু, পেশি কলা, আর রয়েছে নার্ভাস টিস্যু বা নার্ভ টিস্যু, স্নায়ু কলা। এই 4 রকমের টিস্যু আমাদের গোটা বডিতে আছে। আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো এপিথেলিয়াল টিস্যু, আবরণী কলা। তাহলে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, এটা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা 4টে পার্টে ভাগ করব এপিথেলিয়াল টিস্যুকে, এবং প্রথমেই এপিথেলিয়াল টিস্যুর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব। ঠিক আছে, কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আবরণী কলা কোথায় আছে? দেখো, আবরণী কলা বললেই আমাদের মাথায় প্রথমেই যেটা ঘোরাঘুরি করবে সেটা হলো স্কিন। কিন্তু দেহের
যদি সারফেস এরিয়ার দিক দিয়ে বলি, সবচেয়ে বেশি কলা যে যা আছে সারফেস এরিয়া নট ভলিউম, সারফেস এরিয়া, তাহলে অবশ্যই আবরণী কলা। কেন? এটা শুধু স্কিন না, এটা আমাদের দেহের যত অর্গান রয়েছে, ভিসেরাল অর্গান, হার্ট, লাংস, কিডনি, লিভার, স্প্লিন, যত আছে সবার উপরের এবং ভিতরের আবরণী। আবরণী কলা বলতে শুধু স্কিন না, আবরণী কলা বলতে সমস্ত কিছুর আবরণ। বোঝা গেল? তার মানে যত অর্গান আছে সেই সমস্ত অর্গানের আবরণ। এবং শুধু তাই না, সঙ্গে আমাদের যে ব্লাড ভেসেল রয়েছে, রক্তবাহ, সেই রক্তবাহের ভিতরে এবং বাইরে আবরণ। যত নালীপথ আছে, পরিপাক নালী, রেচন নালী, জনন নালী, যত নালী আছে সব নালীপথ, তার ভিতরের এবং বাইরের কাভারিং হলো আবরণী কলা। বোঝা গেল? তাহলে আজকে আবরণী কলা নিয়ে আমরা ভাবছিলাম যে শুধু স্কিন নিয়ে কথা বলা হবে, একদমই না। আবরণী কলা মানে দেহের এই সমস্ত অঙ্গের আবরণ। উপরের কাভারিং মানেই হলো সেটা এপিথেলিয়াল টিস্যু, যে কোনো কিছুর কাভারিং। আমরা আস্তে আস্তে পড়বো, দেখতে পাবো, গাদা গাদা উদাহরণ পাবো। ম্যাক্সিমাম উদাহরণই আমরা জানি না কোথায় কি আছে, সব একটা একটা করে আমাকে বলতে হবে। কারণ এখানে এটা পড়তে গেলে ফিজিওলজি লাগবে, ফিজিওলজি পড়তে গেলে এটা লাগবে। যে কোনো একজনকে আগে তো উদ্ধার করতেই হবে, এটাকেই আগে উদ্ধার করতে হবে। ঠিক আছে? ফিজিওলজির এক একটা চ্যাপ্টারে এক একটা জিনিস নিয়ে আমরা বুঝতে পারবো। যেমন না কান বুঝবো, না নাক বুঝবো, না চোখ বুঝবো, কিছুই বুঝবো না, না রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিছু বুঝবো, কিছুই বুঝবো না, কিন্তু উদাহরণে গাদা গাদা সব উদাহরণই আসবে, আসতেই যাবে। তাহলে আমাকে বুঝতে গেলে কি করতে হবে? আমাকে একটু বেশি খাটতে হবে, আমাকে একটু একটু করে ওই যতটা সম্ভব দেখাতে হবে যে এই অর্গান হয় এরকম এরকম হয়, এখানে এই দেখা যায়। ঠিক আছে, দেখা যাক। তো এই যে এপিথেলিয়াল টিস্যু, টোটাল 4 রকমের এপিথেলিয়াল টিস্যু রয়েছে। আর প্রথমেই রয়েছে তোমার সিম্পল এপিথেলিয়াল টিস্যু, রয়েছে কমপ্লেক্স এপিথেলিয়াল টিস্যু, রয়েছে সিক্রেটরি এপিথেলিয়াল টিস্যু, আর রয়েছে সেন্সরি এপিথেলিয়াল টিস্যু। এই 4 রকমের এপিথেলিয়াল টিস্যু টোটাল রয়েছে। ঠিক আছে, টোটাল 4 রকমের এপিথেলিয়াল টিস্যু আছে। ঠিক আছে, আমরা একটা একটা করে আলোচনা করব। একটা জিনিস দেখো, এই যে সিম্পল যেটা রয়েছে তারা সবসময় সিঙ্গেল লেয়ারে থাকে, আর কমপ্লেক্স যারা তারা ওরই শুধু মাল্টিপল লেয়ারে থাকে, মাল্টিপল লেয়ার থাকে, ব্যাস এটুকু পার্থক্য। আর এরা দুজন তো স্পেশাল। সিম্পল যে এপিথেলিয়াল টিস্যু মানে সরল আবরণী কলার যে কথা হচ্ছে, তারা সিঙ্গেল লেয়ারে থাকে, একটা লাইনে থাকে। আর যারা কমপ্লেক্স তারা মাল্টি লেয়ারে থাকে, মাল্টিপল লেয়ারে থাকে, মানে একাধিক স্তরে তারা বিন্যস্ত, স্তরীভূত, বাংলা হলো স্তরীভূত। এইটুকু ডিফারেন্স, বাকি এর আর এর একই রকম বিষয়বস্তু। আর এরা দুজন স্পেশাল, স্পেশাল জিনিস নিয়ে বড় আলোচনা হচ্ছে। প্রথমে আমরা এপিথেলিয়াল টিস্যুর বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলে নিই। আমাদের মনে পড়ে কি, যে যখন আমরা ওই মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা পড়েছিলাম, অ্যানিমাল ক্লাসিফিকেশন, ইতিহাস হয়ে গেল না, এই দুদিন আগে পরীক্ষা দিচ্ছ অ্যানিমাল ক্লাসিফিকেশন, আর সেখানে আমরা গ্লাস্টুলা ফেজে আমরা বলেছিলাম এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, 3টে লেয়ার আছে। এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম, 3টে লেয়ার আছে। সেই 3টে লেয়ার থেকে বিভিন্ন আমাদের যে বডি পার্টস সেগুলো অরিজিন করে, মানে উৎপত্তি লাভ করে। তাহলে এপিথেলিয়াল টিস্যু কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করে? সেটা হলো সবকটা লেয়ার। তার মানে ভ্রূণের এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, এই 3টে জায়গা থেকেই তৈরি হয় আবরণী কলা। বুঝতে পারলে তো কি বললাম? এবার যে বুঝতে পারছে না তাকে কি করতে হবে? অ্যানিমাল ক্লাসিফিকেশনের এই প্রথম ভিডিওটা দেখতে হবে। সেখানে আমরা একদম ডিটেলসে সিলম নিয়ে আলোচনা করেছিলাম, টিপ্লোব্লাস্টিক লেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম নিয়ে আলোচনা করা আছে, এবং সেই জায়গাতে কোন লেয়ার থেকে কি তৈরি হয় তার একটা প্রাইমারি আভাস সেখানে দেওয়া হয়েছিল। আবার ক্লাস 12 গিয়ে পাবে। তো মোটামুটি আবরণী কলাই 3টে লেয়ার থেকে তৈরি হয়। কারণ কি, দেহের বিভিন্ন অংশ না, এটা তো শুধু স্কিন না যে বলবো এক্টোডার্ম থেকে তৈরি হয়েছে। এটা ধরো রক্তবাহের ভিতরের দিকে আবরণ, বাইরের দিকে আবরণ, পরিপাক নালী ভিতর দিকে আবরণ, আবার দিকে আবরণ। ধরো পরিপাক নালী, সাপোজ বলছি যে কোনো নালীপথ, আমরা বলেছিলাম ম্যাক্সিমাম দেহের নালীপথ গুলো তৈরি হয় সবসময় এন্ডোডার্ম থেকে।
তাহলে তার আবরণী কলাটা কোথা থেকে তৈরি হবে? অবভিয়াসলি এন্ডোডার্ম থেকে তৈরি হবে, তার তো আর এক্টোডার্ম থেকে তৈরি হবে না, তাই না? তাহলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এবং নালীপথ রয়েছে, তাদের ভিতর দিকে এবং বাইরের দিকে সব জায়গাতেই কিন্তু যে কাভারিং রয়েছে, সেই কাভারিং গুলো সবই এপিথেলিয়াল টিস্যু, তারপরে সফটওয়্যার লেয়ার থেকে তৈরি হয়। নেক্সট রয়েছে বেসমেন্ট মেমব্রেন, মানে ভিত্তি পর্দা। সেটা কি বিষয়? সেটা হলো যখন কোনো সেল রয়েছে, যখন ধরো কোনো সেলকে আমরা আঁকছি, সাপোজ এটা আমরা কোনো সেলকে আঁকছি, এটা আমরা কোনো সেলকে আঁকলাম, তাহলে এই সেলগুলোকে যে আমরা পাশাপাশি আঁকছি, তাহলে এই সেলগুলো তো আর ভেসে বেড়াচ্ছে না, কোনো একটা জায়গাতে থাকতে হচ্ছে, আর সেটাই বলা হয় বেসমেন্ট মেমব্রেন। তাহলে এখানে একটা ভিত্তি পর্দার উপরে সাজানো আছে, সেটা গোটা এপিথেলিয়াল টিস্যুরই বৈশিষ্ট্য যে কোনো একটা ভিত্তি পর্দার উপরে সাজানো আছে। অ্যাকচুয়ালি এর নিচে থাকে অ্যাডিপোজ টিস্যু বা আবরণী অ্যাডিপোজ টিস্যু, যেখানে ফ্যাট ডিপোজিশন থাকে এর নিচে। বোঝা গেল? এটা যদি স্কিনের কথা বলি, সব জায়গায় যদি স্কিনের কথা বলি, তাহলে এগুলো যদি সেল হয়, তারা কোনো একটা বেসমেন্ট মেমব্রেন, যেটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি, বহু শর্করা দিয়ে তৈরি হয়, এই বেসমেন্ট মেমব্রেনের উপর তারা সাজানো আছে। সেই জন্য এখানে বেসমেন্ট মেমব্রেন প্রেজেন্ট আমরা লিখছি, মানে ভিত্তি পর্দার উপরে অবস্থিত। আচ্ছা, মনে আছে কিনা জানি না, দেখো কত কিছু লাগবে। সেটা হলো ডেসমোজোম। মনে আছে সেল পড়ার সময় আমরা পড়েছিলাম ডেসমোজোম কি ছিল? সেখানে টাইট জাংশন, বেল জাংশন, গ্যাপ জাংশন, এগুলো ছিল না? কি না, পাশাপাশি দুটো সেলকে অ্যাডহিয়ার করে রাখা, পাশাপাশি দুটো সেলকে ধরে রাখার জন্য লাগে। যদি ধরে না থাকে তাহলে পাশে সে তো খুলে পালিয়ে যাবে। আর এই খুলে পালিয়ে যাওয়ার বৈশিষ্ট্যটা ক্যান্সার সেলে আছে, নর্মাল সেলে নাই। ক্যান্সার সেলে এই প্রপার্টি আছে। 12টা ফেজের মধ্যে 6 নম্বর ফেজের পরে মেটাস্টাসিস বলে একটি ধর্ম ক্যান্সার সেলে আসে। আর সেটা হলো এই সেলগুলো একে অপর থেকে খুলে পালিয়ে যায়, দিয়ে দেহের বিভিন্ন জায়গায় গিয়ে প্রবেশ করে যায়। আর তখন সেই ক্যান্সার সেল দেহের যে কোনো অঙ্গে ক্যান্সার তৈরি করতে পারে। আমরা তখন বলি এ আর কিছু করার নাই, মানে ছড়িয়ে গেছে, একটা অঙ্গের ক্যান্সার সমস্ত অঙ্গে হয়ে গেছে। পচা আলু যেখানে রাখবে সেখানেই পচবে, ক্যান্সার সেল ঠিক ওই রকম। তো ক্যান্সার সেলকে যেখানে রাখবে ভালো সেল সব ক্যান্সারাস হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? 5টা ভালো ছেলের সঙ্গে একটা খারাপ ছেলে রাখলে না, 5টা ভালো ছেলে খারাপ হবে, খারাপ ছেলেটা ভালো হবে না। এটা হলো নিয়ম। 5টা ভালো ছেলের মাঝে একটা খারাপ ছেলে রাখো, ওই একটা খারাপ ছেলে 5টাকে খারাপ করে দেবে। কিন্তু 5জন ভালো ভালো ছেলে মিলেও ওই একটা খারাপ ছেলেকে ভালো করতে পারবে না। ইন জেনারেল এটাই হয়। কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হয়, কোনো একটা খারাপ বন্ধুকে তুলে নিয়েছে ভালো করে দিয়েছে, খুব রেয়ার, কিন্তু ওই প্রথমটাই বেশি হয়। এখানে এরকম ক্যান্সার সেলের সঙ্গে প্রপার্টি, ও যেখানে যাবে যাবে তো 2-4টে সেল, কিন্তু ওকে সবাইকে বাঁচাবে, এরকম কেস। যাই হোক, এরা খুলে যায় না। তার মানে এদের মাঝখানে যে বিভিন্ন জাংশন, সেই জাংশন গুলো এখানে রয়েছে। তাহলে এখানে যদি আমরা প্রেজেন্ট লিখছি, তো একই বিষয় এখানে ডেসমোজোমই একবারে লিখছি, ডেসমোজোম প্রেজেন্ট। ওকে। আচ্ছা, অ্যাভাস্কিউলার, মানে অ্যাবসেন্ট, অ্যাভাস্কিউলার মানে হলো ভাস্কিউলার বান্ডিল, মানে এখানে লিগা বান্ডিল বলতে জাইলেম ফ্লেম না, এখানে ভাস্কুলেশন মানে হলো যে, এখানে ভাস্কুলেশন মানে হলো যে রক্তবাহ, ঠিক আছে, রক্তবাহ উপস্থিত। বোঝা গেল? রক্তবাহ উপস্থিত, সরি অনুপস্থিত, এ লেখা আছে অ্যাবসেন্ট। তার মানে আবরণী কলায় রক্তবাহ নাই। এবার কেউ ভাবছো স্যার আমি তো দেখতে পাই জালের মতো কিছু, যে খুব ফর্সা, যে খুব ফর্সা সে ভাবছে আমি তো জালের মতো দেখতে পাই মনে হচ্ছে। না না, অ্যাকচুয়ালি তার মেলানিন কম আছে। মেলানিন নাই বলে কি হচ্ছে, ওপরে স্কিনটা না ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে, মানে নিচের ভেসেল গুলোকে দেখা যাচ্ছে, নিচের, মানে ওই স্কিনের নিচে যে আহ রক্ত জালক আছে সেগুলোকে দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে যে এরম আছে, নেই। তাহলে এরা খাবার পায় কি করে, প্রশ্ন আসতে পারে মনে, যে এরা খাবার পায় কি করে। দেখো, রক্ত তো সেলে সেলে সেল হোম ডেলিভারি করে না, রক্ত কোষে কোষে হোম ডেলিভারি করে না, রক্ত খাবার দাবার অক্সিজেন বয়ে বেড়ায়, সবই ঠিক আছে, কিন্তু রক্ত ডাইরেক্টলি সেলের সঙ্গে সম্পর্ক নয়। রক্ত থেকে স্কুইজ করে তৈরি হয় আগে টিস্যু ফ্লুইড, মানে চুইয়ে চুইয়ে বেরিয়ে আসে। প্রসেস করবো আমরা বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনে, তো সেই টিস্যু ফ্লুইড টিস্যুকে তার সাপ্লিমেন্ট প্রদান করে সবকিছু। তাহলে রক্ত ডাইরেক্টলি সেলকে কিছু দেয় না, রক্ত আগে
টিস্যু ফ্লুইড মানে কলা রস তৈরি করে, সেই কলা রসে ওই টিস্যু গুলো খাবার পায়। তাহলে এখানে কোনো মানে কোনো ঝামেলাও নাই কিছু। হ্যাঁ, তাহলে এর নিচে আছে তোমার ভাস্কুলেচার, মানে হলো ব্লাড ভেসেল বা রক্তজালিকা, কিন্তু এখানে নেই। তাহলে এই সেলে তুমি ভাবছো সিঙ্গেল সেল থাকবেই বা কোথায়? তুমি যদি মাল্টিপল লেভেলে পাবো না, মানে মাল্টি লেয়ারে আছে, তাতেও থাকবে না। তার মানে এপিথেলিয়াল টিস্যুর কথা বলছি আমরা, যাতে রক্তবাহ উপস্থিত থাকবে না, অনুপস্থিত, রক্তবাহ অনুপস্থিত রয়েছে। ওকে, রয়েছে ইননার্ভড, মানে হলো নার্ভাস সিস্টেম প্রেজেন্ট, মানে স্নায়ুতন্ত্র আছে। তোমার গায়ে যদি একটা মশা বসে, কামড়ানোর আগেও হয়তো যদি সেন্সারি টিস্যু খুব ভালো হয় তাহলে বুঝতে পারবে। তোমার গায়ে কেউ টাচ করলে বুঝতে পারবে, তোমার গায়ে কোথাও যে কোনো জায়গায় স্পর্শ করলে বোঝা যাবে। তুমি যদি ফুচকার জল মারো না, পেটও বুঝতে পারবে এবার ফুচকার জল মেরেছে। তার মানে সব জায়গাতেই এপিথেলিয়াল টিস্যুর কথা হচ্ছে, সব জায়গাতেই কিন্তু সেন্সারি সিস্টেম খুব অ্যাক্টিভেট অবস্থায় আছে। ওকে, তো এরা ইননার্ভড। তার দুটো বিষয় এখানে পাশাপাশি বলছি, একটা বলছি যে ব্লাড ভেসেল বা রক্তবাহ অনুপস্থিত, আর সঙ্গে বলছি স্নায়ুতন্ত্র উপস্থিত। বোঝা গেল? দুটোই কিন্তু আবরণী কলার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর কি লিখতে পারি? লিখতে পারি ডিফারেন্ট টাইপস এর মডিফিকেশন দেখা যায়। মডিফিকেশন, মডিফিকেশন মানে হলো এই যে দেখো ছবিটা আঁকা আছে, এই দেখো মাইক্রোভিলাইয়ের কথা মনে পড়ছে না? কারণ খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা এরকম তো এটা তোর এখান থেকে সিলিয়া বেরিয়েছে, তো সেটা, এগুলো কিন্তু মডিফিকেশন। তাহলে বিভিন্ন রকমের পরিবর্তন এই কোষে দেখা যায়, তো সেটাও কিন্তু এখানকার বৈশিষ্ট্য। এই মোটামুটি আবরণী কলার বৈশিষ্ট্য। হ্যাঁ, এবার আমরা কি করব, একটা একটা করে আলাদা আলাদা পার্টকে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই এই যে বৈশিষ্ট্য নিয়ে একটা 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, বৈশিষ্ট্য একটা 3 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে, তো বই অবশ্যই দাগ দিতে পারো। আমরা প্রথমে সিম্পল থেকে শুরু করছি। ঠিক আছে, দেখো সিম্পলের যদি আমরা ভাগগুলো দেখি তাহলে কিরকম হবে। প্রথমেই রয়েছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, বাংলায় বলবে আইসাকার আবরণী কলা, আঁশের মতো দেখতে। সেই জন্য আমরা পরপর 2-4টে লিখে দিচ্ছি, দিয়ে এবার আমি দাগ দাগ গুলো দিচ্ছি ভালো করে দেখবে আস্তে আস্তে। ধরো কিউবয়ডাল এপিথেলিয়াল টিস্যু, বাংলায় হলো ঘনকাকার আবরণী কলা, বাংলা না বলাই ভালো বেশি এই ক্ষেত্রে। কলামনার এপিথেলিয়াল টিস্যু, এরকম করে আমরা পাবো সব। হ্যাঁ, সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু, সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু, ধরো আমরা একটা একটা করে আলোচনা করি। ঠিক আছে, দেখো তাহলে প্রথমেই সাঁতরার নতুন বইয়ের যদি আমরা দেখি, তাহলে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি পেজ নাম্বার 400, সিএসআর হয় না, 426 পাতা, তাই তো? দেখবে 426 পাতা, 426 পাতায় কিছু পড়ার নাই। ঠিক আছে, মানে এটা কনসেপ্ট একদম বেসিক জিনিস আছে, প্রোটোপ্লাজম কি, হ্যাঁ সেখানে কোষ থেকে কলা, কলা থেকে এগুলো সব বেসিক জিনিস, এগুলো পরীক্ষার জন্য কোনো বিষয় না। ঠিক আছে, আচ্ছা এবারে হিস্টোলজি, হিস্টোজেনেসিস, এগুলো বেসিক জিনিস, এই একদমই পরীক্ষার জন্য আসবে প্রথমেই। সেটা হলো 427 পাতায় রয়েছে এপিথেলীয় কলার বৈশিষ্ট্য, এটা 3 নম্বরে আসতে পারে। বোঝা গেল? এমন না যে প্রচুর আসে, সেরকম না। আচ্ছা, 428 পাতায় গিয়ে আমরা এপিথেলিয়াল কলার একটা বড় ক্লাসিফিকেশন পাচ্ছি, এবং সেখানে সরল, যৌগিক, গ্রন্থিময় আর সেন্সারি 4টে ভাগ যেমন ওখানে দেখানো আছে, সেরকমই 4টে ভাগ এখানে দেখানো হয়েছে। এবার তাদের ভাগগুলো পরপর দেখানো হয়েছে। আমরা যেহেতু সিম্পল নিয়ে আলোচনা করছি, সেই জন্য সিম্পলের ভাগগুলো এখানে পরপর দেখতে পাবো। এত বড় ছক দেখে তো লাভ নেই, আমাদের পরপর পড়তে হবে। পরপর পড়ে গেলেই শেষে এসে ছকটার মানে বুঝতে পারবো, তাই না? প্রথমে ছকটার মানে বুঝে কোনো লাভ নেই, আমরা পরপর পড়তে যাব। শুধু তুমি বেসিক জিনিসটা যেন জানো আগে, দিয়ে শুরু করো। সেটা হলো এই সিম্পল মানে সরল আবরণী কলা, যৌগিক আবরণী কলা, সিক্রেটারি বা গ্ল্যান্ডুলারও বলা হয় আবরণী কলা, আর সেন্সারি আবরণী কলা। তার মানে আমরা প্রথম শুরু করছি সিম্পল থেকে। চলে এসো একদম ডাইরেক্ট সিম্পলে।
মানে তার পরের পাতায় আছে। দেখো, এই জায়গাগুলো থেকে যে উদাহরণ থাকবে, উদাহরণ মানে হলো অবস্থান। এই কলা কোথায় অবস্থিত, কোথায় অবস্থান করছে এই কলা, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে বেশি ভাইটাল জিনিস হলো সেটা। আর সেটা অবশ্যই নিট এগ্রিকালচার বা জেন পাসের জন্য, বিশেষ করে নিট এগ্রিকালচারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমাকে দারুণ ভোগাবে এই লোকেশন, কোন কলা কোথায় অবস্থান করছে। কলাম ম্যাচিং দেবে এরকম করে, বাঁদিকে 4 রকমের, ধরো কোন জায়গার নাম দিল, ডান দিকে 4টে বা এই ধরনের টিস্যুর নাম দিল, যে কার সঙ্গে ম্যাচ করবে সেটা তোমাকে করতে বলবে। তাহলে এই জায়গাতে মেনলি ফোকাস থাকছে আমাদের অবস্থান, মানে কোন জায়গাতে এগুলো অবস্থান করছে। যদি বলো বোর্ড এক্সামিনেশন কি আসবে, কি ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে, তো এখনই বলবো ফ্ল্যাট কিছু কোশ্চেন 3 নম্বর এখান থেকে আসবে না। ঠিক আছে, মানে এপিথেলিয়াল কলার বৈশিষ্ট্য আমরা বললাম আসবে, কিন্তু এই যে প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা বৈশিষ্ট্য, তা কিন্তু আসবে না। ঠিক আছে, কিন্তু আমাদের একবার করে দেখে যেতে হবে আগে, পড়তে হবে, নাহলে আমরা বুঝবো কি করে কোনটা কোথায় থাকে। এবং তার যদি বৈশিষ্ট্য না পড়ি, তাহলে কোন জায়গায় আছে, কেন আছে, তাহলে তো বুঝতে পারবো না। বৈশিষ্ট্যগুলো একবার বুঝতে হবে, প্রথমেই দেখে নাও। দেখো, বই নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাগ দেওয়া যাবে না, সুতরাং একটু বসতেই হবে, কিছু করার নাই। এই যে স্কোয়ামাস, যার মানে হলো আঁশের মতো দেখতে, তাহলে কেমন হবে, এরকম। এবার আর ছেলে খেলা করলে হবে না, কারণ এটা তো আর এবার তো বলতে পারবো না প্ল্যান্টের পড়ছি, এবার আমাদের পড়ছি, নিজেদের পড়ছি, তাহলে এবার তো একটু ফোকাস করতে হবে। আচ্ছা, দেখো, এর যদি আমরা লেন্থ ব্রেথ বলি, তাহলে বেশ চওড়া, কিন্তু থিকনেস একদম মিনিমাম লেভেলে, মোটা না, একদম পাতলা। আঁশ কেমন হয়, বড় মাছের আঁশ বড় বড় হয়, কিন্তু এইদিক ওই দিক তুমি মাপো অনেক, কিন্তু থিকনেস একদম। তো এই আবরণী কলার এই বৈশিষ্ট্য আছে। এইবার তুমি বোঝো যে জায়গার উদাহরণগুলো আমরা দেখবো, এই আবরণী কলা থাকলে তো এখানে কি সুবিধা হবে, কোথায় থাকতে পারে এই এই ধরনের, যেখানে দেখো খুব তাড়াতাড়ি এক্সচেঞ্জ করতে চায়, সেই সমস্ত জায়গায় এটা থাকলে সবচেয়ে বেশি সুবিধা হবে। পোস্ট যদি বড় বড় হয়, তাহলে অসুবিধা কি হবে, এক্সচেঞ্জ করতে অসুবিধা হবে না। ধরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো ফুসফুসের অ্যালভিওলাস, তাহলে ফুসফুসের অ্যালভিওলাস বা বায়ুথলি, এটা তো ধরো ফুসফুসের অ্যালভিওলাই। এবার ফুসফুসের অ্যালভিওলাই রয়েছে এই ধরনের টিস্যু, এবার পাশ দিয়ে বেরিয়ে গেছে ব্লাড ভেসেল, তাহলে ব্লাডের সঙ্গে এখানকার যদি এক্সচেঞ্জ করতে হয় ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে সবচেয়ে এই ধরনের সেল থাকলেই বেশি সুবিধা হবে, কারণ পাতলা। তাহলে পাতলা আবরণের মধ্যে দিয়ে, তাহলে একটা আবরণ, পাতলা আবরণ, আর এদিকে রক্তবাহের একটা আবরণ, এই দুটো আবরণের মাঝখান দিয়ে এদিকে আর ওদিকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হচ্ছে। কিন্তু সেলের থিকনেস যদি বেশি থাকতো, তাহলে সেখানে এইগুলো যা আশা করতে বেশি অসুবিধা হতো, তাই না? আর সেই জন্য সেই ধরনের জায়গাতেই কিন্তু আমরা এই ধরনের আবরণীগুলো পাবো। বোঝা গেল? এবার বারবার বলছি, নিট এগ্রিকালচারের জন্য উদাহরণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কিছুই মানে বুঝতে পারবে না, আমি একটা করে বোঝাচ্ছি। অন্তঃকর্ণের পর্দাময় ল্যাবাইরিন্থ, আমাদের যে কান 3 ভাগে বিভক্ত, অন্ত বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ, আমরা এটা এটুকু মনে হয় জানি। তো আমাদের যে অন্তঃকর্ণ রয়েছে, ভিতরের যে ভাগ রয়েছে, সেই ভাগটা দুটো কাজ করে। একটা কানের যে কাজ, শোনা, আর একটা কাজ বডি ব্যালেন্স, না, আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অন্তঃকর্ণ। আমাদের যে লঘু মস্তিষ্ক, সে ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তার সঙ্গে সঙ্গে অন্তঃকর্ণ ভারসাম্য নিয়ন্ত্রণ করে। সবসময় ঘুরে পড়ে যাওয়া, উল্টে যাওয়া, মাথা ঘোরার কারণ কিন্তু লঘু মস্তিষ্ক নাও হতে পারে, কানও হতে পারে তার মাথা ঘোরার কারণ, কারণ কান বডি ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। তো তখন মাথার ডাক্তার না দেখিয়ে ইএনটি দেখাতে হবে, মানে নাক কান গলার ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, তিনি সলভ করবেন তোমার মাথা ঘোরার প্রবলেম। বোঝা গেল? তো এখানে ল্যাবাইরিন্থের কেসটা একটু বলি, সেটা হলো, দেখো এপিথেলিয়াল করার কমন যে বৈশিষ্ট্য, সেগুলো তো সবার ক্ষেত্রেই আছে, এগুলো তো বারবার বলার কিছু নাই। একটা সেলের স্পেসিফিক কি আছে সেটা বলার দরকার। বাকি এই যে বৈশিষ্ট্যগুলো লিখেছিলাম, এগুলো তো সব জায়গাতেই আছে, তো এগুলো বলে লাভ নাই কিছু, তো ওই জন্য তো কমন আগে বলে দিলাম।
এবার দেখো যে অন্তঃকর্ণে কি হয়, অন্তঃকর্ণের পার্টটা দুভাগে বিভক্ত, এরকমের সেমি সার্কুলার ক্যানেল থাকে, সেমি সার্কুলার ক্যানেল, এরকম এরকম তিনটে পরস্পর 90 ডিগ্রিতে এরকম সেমি সার্কুলার ক্যানেল থাকে। এসব আমরা পরে পড়বো, কোনো চাপ নেই, এসব আমরা পরে পড়বো। হ্যাঁ, এই যে ক্যানেল গুলো আছে, আরেকটা জিনিস থাকে সেটা একবারে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো এরকম শামুকের মতো আড়াই প্যাঁচের একটা অংশ থাকে, এটাকেও আমরা পড়বো। এই দুটো পার্ট থাকে অন্তঃকর্ণে, আমরা যখন কান পড়বো তখন ডিটেলস আলোচনা হবে। তো ল্যাবাইরিন্থের ব্যাপারটা কি, এই যে সেমি সার্কুলার কানাল আছে না, এর মধ্যে ছোট 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 দানাদার অংশ আছে, প্যানেট গ্রানিউলস বলা হয়, দানাদার অংশ আছে। ওই দানাদার অংশগুলো কি হয়, এই যে এই যে সেল, এখানে তো সেলগুলো আছে বলছি, এখানে সেলগুলো আছে। হ্যাঁ, এই সেলগুলোর গায়ের উপরে পড়ে থাকে, উপরে পড়ে থাকে। তো যখন ওইরকম উপরে চেপে থাকে তখন কিন্তু আমরা ঠিকঠাক ভাবে ভারসাম্য বজায় রাখতে পারছি। এবার ধরো হোঁচট খেলে তখন কি হয়, হঠাৎ করে এগুলো সব নিচের দিকে, এদিকে নিচের দিকে পড়ে যায়, ফলে তখনই ব্যালেন্স হারিয়ে ফেলি আমরা, আর আমরা পড়ে যাই। আমরা ওঠার চেষ্টা করলে আগে মাথা তুলি, তারপরে বডি। তুমি যদি জোর করে বডি আগে তোলো সেটা অন্য কথা, ওটা জোর করে হলো। কিন্তু নর্মালি তুমি হোঁচট খেয়ে পড়ে গেছো, এবার ওঠার চেষ্টা করছো, তাহলে আগে মাথা তুলতে হয়, তারপরে বডি, কারণ মাথায় কিন্তু ব্যালেন্সটা আনবে, বডি না। জোর করে বিষয়টা আলাদা। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে এই যে ল্যাভাইরিন্থ, যার মানে একটু হলেও বুঝতে পারছি মনে হয় যে কি বলতে চাইছেন আপনি, যে অন্তঃকর্ণের এই ল্যাভাইরিন্থে রয়েছে এই ধরনের টিস্যু। বোঝা গেল? দেখো, কান না পড়ালে তো ডিটেলস বুঝতে পারবে না, আর এখন তো কান পড়ানো সম্ভব নয়, এক কারণ কি, এখন কান নাক চোখ সবই তো আসবে পরপর। তো কাকে পড়াবো আমি, তাই না? কাউকে পড়ানো যাবে না, তাহলে আমাকে এইভাবেই পড়াতে হবে, যতটুকু বোঝানোর মোটামুটি একটু বুঝিয়ে দিয়ে ব্যাপারটাকে বলতে হবে। হেনলির লুপ, জানি আমরা হেনলির লুপ কোথায় আছে, নেফ্রনে। তা নেফ্রনের এই যে হেনলির লুপ ছিল, যাদের মনে পড়ছে না খুব চাপের বিষয়, কত দেখাবো। হ্যাঁ, সেই হেনলির লুপে রয়েছে এই ধরনের আবরণী কলা। কেন? দেখো, এখানেও এক্সচেঞ্জ করতে হয়, তাই না? মনে পড়ছে নেফ্রনের সেই এরকম ওয়াইয়ের মতো সেই লুপটা, হ্যাঁ ওয়াইয়ের মতো, এই উপর দিকটা এরকম চওড়া থাকে, নিচের দিকটা সরে। তো এখানে কি হয়, এখানে এক্সচেঞ্জ করতে হয়, রক্ত বাহের সঙ্গে জিনিসপত্রের এক্সচেঞ্জ করতে হয়। আর সেই জন্য এখানেও রয়েছে এই ধরনের। কেন রয়েছে সেটাই তো তোমাকে বুঝতে হবে। তাহলে এমন সব জায়গায় রয়েছে যেখানে এই ধরনের কাজ হবে, যার থিকনেস কম লাগবে। তাহলে এখানেও দেখো এক্সচেঞ্জের ব্যাপার যেহেতু, সেই জন্য এখানে থিকনেস কম লেগেছে, সেই জন্য এখানেও কিন্তু এই ফেসিলিটি দেওয়া আছে। তার মানে হেনলির লুপে রয়েছে এই ধরনের। দেখো, এখন তো মনে হচ্ছে তুমি তো লাইটলি নিচ্ছ, চাপ নিচ্ছ না। এই সব উদাহরণগুলো যখন আসবে না, চলে পড়ানো হয়ে যাবে না, আর পরীক্ষায় যখন আসবে কোনটা কোথায় আছে, তখন কিন্তু মাথা চাই চাই করে ঘুরবে। বোঝা গেল? তখন বুঝতে পারবে যে কে কোথায় আছে, কি জটিল ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, মুখগহ্বরে বলার কিছু নাই, মুখের ভিতরের দিকে যে আবরণী কলা রয়েছে তাতে এই ধরনের কলাই রয়েছে। গ্রাস নালীতেও তাই, আমাদের যে গ্রাস নালী রয়েছে, ইসোফেগাস বা গ্রাস নালী রয়েছে, তার ভিতরের যে আবরণী কলা, তাও এই ধরনের আবরণী কলা। হৃৎপিণ্ডের অন্তরাবরণ, মানে আমাদের হার্টের ক্ষেত্রে তিনটে আবরণ আছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এবং তিনটে আবরণ আছে। তো এই আবরণের ভিতরের দিকে যে আবরণ রয়েছে তাতে রয়েছে এই ধরনের আবরণী কলা। ঠিক আছে? রয়েছে ফুসফুসের অ্যালভিওলাস, যাকে অলরেডি আগে উদাহরণেই আমরা দেখিয়ে দিয়েছি, ফুসফুসের অ্যালভিওলাসে রয়েছে এই ধরনের আবরণী কলা। ঠিক আছে? আচ্ছা, পেরিটোনিয়াম পর্দা, মনে পড়ে পেরিটোনিয়াম পর্দার কথা? যখন আমরা সিলম পড়িয়েছিলাম তখন মেসোডার্মের যে ভিসেরাল এবং প্যারাইটাল লেয়ার, তাদের মাঝখানে পেরিটোনিয়াম পর্দা দিয়ে ঘেরা থাকলে তাকে ট্রু সিলম বলেছিলাম। আর পেরিটোনিয়াম পর্দা না থাকলে তারা ফলস সিলম, অ্যাসিলোমাটা ছিল না, তারা সিউডোসিলোমাটা ছিল। দেখো, এখন বিষয় হলো, না মনে পড়লে বোরিং লাগবে, না মনে পড়লে আমার মানে কিছু করার নাই এক্ষেত্রে। কারণ আমি তো আর ওই তোমাকে এক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম স্ট্রাকচার দেখাতে পারি না এখন, তাই না? কত দেখাবো, কোনটাই কি দেখাবো? তো তোমাকে মনে পড়তে হবে, যেগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে সেগুলো মনে পড়তে হবে, পড়াতে হবে। আর যেগুলো পড়ানো হয়নি সেগুলো আমি যতটা সম্ভব আমি অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে পেরিটোনিয়াম পর্দা অলরেডি আমাদের পড়ানো আছে। পেরিটোনিয়াম পর্দা এই দিয়ে তৈরি, মানে এই ধরনের এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। আচ্ছা, প্লুরা, লাংসের বাইরের দিকে যে কভারিং আছে তাকে প্লুরা বলা হয়। তাহলে লাংসের বাইরের দিকে যে কভারিং, তাতে রয়েছে এই ধরনের আবরণী কলা। আচ্ছা, বাউমান ক্যাপসুল, মনে পড়ছে নেফ্রনের এই যে এরকম কাপের মতো যে স্ট্রাকচারটা ছিল, সেটা ছিল বাউমান ক্যাপসুল।
এগুলো একবার দেখিয়ে দিচ্ছি দরকার হলে, যেহেতু নেফ্রন পড়ানো হয়নি এখনো, আমরা পড়বো এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্রে। একবার দেখালেই মনে হয় সবার মনে পড়বে। সেটা হলো এই ধরনের জায়গা আমরা দেখেছিলাম, দেখো ক্লাস 9-এ ছিল, তখন আমরা নেফ্রনের ছবি আঁকতাম, এই ধরনের একটা স্ট্রাকচার আঁকতাম, এখানে অন্তর্মুখী আঁকতাম আর এখানে বহির্মুখী আঁকতাম, তাই না? এখানে সেই গ্লোমেরুলাসকে আঁকতাম, তাই না? এই যে দাগটা দিয়েছিলাম এটা তো দাগ নয়, তাই না? এটা তো দাগ নয়, এটা তো সেল দিয়ে তৈরি। আর সেই সেলের লাইনিং হলো এপিথেলিয়াল টিস্যু, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। বোঝা গেল? এই যে এই লাইনিংটা হলো স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। তাহলে কেন মনে রাখতে হবে তুমি বুঝতেই পারছো, কারণ প্রত্যেকটা ফিজিওলজির সঙ্গে জড়িয়ে আছে, অ্যানাটমির সঙ্গে ফিজিওলজি গুলো জড়িয়ে আছে। কারণ প্রত্যেকটা কাজে আমরা ফিজিওলজি বলছি আর পড়াচ্ছি কিন্তু অ্যানাটমি। এবার এখানে কি হয়, এই যে দুটো কোষ, এই দেখো এই তো আঁশের মতো দেখতে, আর আমরা ঠিক অ্যামিবয়েড সেলও বলা হয় ওই জন্য, ওখানে অ্যামিবার মতো ওখানে দেখতে বলে। এই দেখো দুটো পাশাপাশি সেল এঁকেছি। এবার কেসটা কি হয়েছে দেখো, এদের মাঝখানে একটা স্পেস রেখেছি, তাই না? যা ছাঁকার এই দিক দিয়ে ছাঁকে, মানে এখানে যখন রক্ত এসে হাজির হয়, যা ছাঁকার আছে তাকে এই ফাঁক দিয়ে ছাঁকতে হবে। বোঝা গেল কেসটা? এই ফাঁকের মানে এই যে ছিদ্রপথ রয়েছে, এর থেকে যারা বড় তারা এখানে বেরোবে না, তারা আটকে গেল। চা ছাঁকনির ছিদ্র যেমন, তেমন তো চা আটকাবে না। তো যদি ছিদ্র বড় হয়ে যায়, ছিঁড়ে যায়, তো এমনি চা চা পাতা পড়ে আসবে। তো এখানে আরবিসি ডব্লিউবিসি প্লেটলেট এরা বেরোতে পারবে না, কারণ এরা আটকে যাবে, এরা এই ছিদ্রপথ থেকে বড়। আর কোনো ব্লাড প্রোটিন বেরোবে না, এটা সব এখান থেকে বড়, বাকি সব বেরিয়ে যাবে। তাহলে এখানে যেটা বেরোয় সেটাকে আমরা ফিল্ট্রেট বলি, নট ইউরিন, তাই না? এখানে যেটা ছাঁকে সেটা কি মূত্র? না না, মূত্রতে অনেক দেরি আছে এখনো। এখন নিকটবর্তী সংবর্তন নালিকা, হেনলির লুপ, দূরবর্তী সংবর্তন নালিকা পেরিয়ে গিয়ে শেষে যখন সংগ্রাহী নালিকায় যুক্ত হবে, তখন পাবো আমরা মূত্র। তার আগে সব রক্তটাই আছে, এটাতে রক্তই আছে। রক্তের কি চারটে উপাদান বাদ গেছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, মানে রক্তের যে কর্পাসেলস বা ব্লাড সেল ছিল সেগুলো বাদ গেছে। আর বাদ গেছে ব্লাড প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, এইগুলো যে সমস্ত প্রোটিন আছে তারা সব বড় বড় সাইজের, তারা সব আটকে গেছে, বাকি সব বেরিয়ে পালিয়ে আসছে। বোঝা গেল কি বললাম? তাহলে এই জায়গায় কেন রয়েছে, এখানে তো আর এক্সচেঞ্জের কেস ছিল না, এখানে ছাঁকনির কাজ করেছে, আর সেই জন্য এখানে অবস্থা। তাহলে এই মিনিমাম জায়গাগুলো আমি দেখাতে পারি, তার থেকে তো আমি বেশি দেখাতে পারবো না। এটা কখন দেখাবো বেশি করে, যখন এটা পড়বো, যখন আমরা এক্সক্রিটরি সিস্টেম পড়বো, রেচন তন্ত্র পড়বো, যখন নেফ্রন পড়াবো, নেফ্রনের গঠনে আমরা অবশ্যই এই নিয়ে ডিটেলস আলোচনা করবো। এই যে ধরো হিমাচুরিয়া একটি রোগের নাম, যেখানে মূত্রের সঙ্গে রক্ত বেরোয়। মানে তুমি টয়লেট করতে যাবে, ওই রকম যে নর্মাল টয়লেট সেটা না, লাল রঙের টয়লেট বেরোবে, রক্ত বেরোনোর মতো বেরোবে। তো বুঝতে পারলে, মানে আত্মা রামগা খাঁচা ছাড়া হয়ে যাবে একবার দেখেই। মানে যদি গিয়ে দেখি আমি টয়লেট করতে গিয়ে যে লাল রঙের টয়লেট হচ্ছে, তো এমনিতেই অর্ধেক মরে যাবে লোক ভয়ে, যে কি হয়েছে রে বাবা। হ্যাঁ, তো সেই সব নিয়েও আলোচনা হবে ওই পার্টিকুলার চ্যাপ্টার গুলোতে। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার শেষে রোগ আছে, আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গিয়ে দেখে নিচ্ছি যে রোগ ছিল, সেরকম প্রত্যেকটা ফিজিওলজি চ্যাপ্টার শেষে অনেক অনেক রোগ আছে, সেই চ্যাপ্টার রিলেটেড, সেই টপিক রিলেটেড, তখন আমরা আলোচনা করব। ঠিক আছে? মেন কথা হলো, এই যদি দুটো সেলকে আমি নষ্ট করে দিই তাহলে কেমন হবে? এবার মনে হয় বুঝে গেছো না অনেক কিছু। দুটো সেলকে যদি আমি মুছে দিই তাহলে কি হবে? ছিদ্র হয়ে গেল না? এবার যাদের বেরিয়ে আসার কথা ছিল না তারাও বেরিয়ে পালিয়ে আসবে, এই কেসই হয়, এই কেসই হয়। হ্যাঁ, তখন আরবিসি বেরিয়ে পালিয়ে আসে, এবং তখন কম্পিটিশন করে আরবিসি বেরিয়ে আসে, এবং তখন মূত্রের রং লাল রঙের হয়। এই দেখো, হয়েছে? তাহলে কাজ, তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুর বৈশিষ্ট্য বা কাজ কোনোটাই পরীক্ষায় আসবে না। এবার কাজ দেখো, যার যেখানে যা কাজ, আমাদের প্রত্যেকটা জায়গায় আলাদা করে কাজ বললাম, অ্যালভিওলার কাজ আলাদা, তো এখানে কাজ আলাদা, তাই না? ল্যাবাইরিন থেকে কাজ আলাদা, তো প্রত্যেকটা জায়গায় আলাদা কাজ রয়েছে। সুতরাং সেগুলো উদাহরণ বলার সঙ্গে সঙ্গে আমি কাজগুলো বলছি। বোঝা গেল? পরীক্ষায় কাজ আসবে না, বৈশিষ্ট্য আসবে না,
কিন্তু তোমাকে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা মাথায় রাখতে হবে, যে একে বলা হয় আর কোথায় পাওয়া যায়। তাও বোর্ডের জন্য নয় বললেই চলে, বোর্ডে আসবে না। ওকে, কিন্তু ক্যাজুয়ালি নেওয়ার দরকার নেই, কারণ বিষয়গুলো তো আবরণী কলা পড়ছি, কিছুই জানলাম না এমন করলে তো হবে না। নেক্সট রয়েছে কিউবয়েডাল, তাহলে কিউবের মতো হবে। এই দেখো এইরকম সেলগুলো এরকম টাইপের হবে আর কি। হ্যাঁ, এরকম লম্বাটে টাইপের হবে। তার মানে এখানে যে হাইট, সেই হাইটটা যথেষ্ট বেশি ব্রেডের তুলনায়, চওড়ার থেকে লম্বাই বেশি, আর থিকনেস মোটামুটি আছে। আবরণী কলা যেটা আমরা আগেটা দেখলাম স্কোয়ামাস, তার থেকে অনেক বেশি থিকনেস। থিকনেসটা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, চওড়াটাই মানে মোটা কতটা সেটা বোঝা গেল। এটা হলো কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। কোথায় আছে সেগুলো দেখলেই আমরা তার কাজগুলোকে বুঝতে পারবো আস্তে আস্তে। কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু দেখো রয়েছে শ্বেত গ্রন্থি। শ্বেত গ্রন্থি মানে ঘর্মগ্রন্থি, ঠিক আছে। তাহলে ঘাম যেখান থেকে বের হয়, তাহলে সেই জায়গাতে এই কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু রয়েছে। সঙ্গে রয়েছে অগ্নাশয়, লালা গ্রন্থি, ফুসফুসের ব্রঙ্কিওল, থাইরয়েড ভেসিকেল, কোরয়েড প্লেক্সাস। বিষয় হলো যে এই যে টিস্যুগুলোর কথা বলা হচ্ছে, এই টিস্যুগুলো যে যে জায়গায় অবস্থান করছে, সেই সেই জায়গাগুলো বিভিন্ন ধরনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, ঠিক আছে। যেমন দেখো, যখন ঘর্মগ্রন্থির কথা বলছি তখন কিন্তু ক্ষরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। যদিও কিউবয়েডাল টিস্যু নয়, কলামনার টিস্যু মেইনলি ক্ষরণ প্রক্রিয়ায় যুক্ত, কিন্তু সেটা উৎসেচক বা হরমোন এইগুলো ক্ষরণের সঙ্গে, বা মিউকাস, এই ক্ষরণের সঙ্গে যুক্ত কলামনার এপিথেলিয়াল টিস্যু। আর ঘাম, এটা ক্ষরণের সঙ্গে যুক্ত কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। আরো বলছি, ঘামের ব্যাপারে ক্ষরণ প্রক্রিয়ার সঙ্গে কিউবয়েডাল হলেও বাকি যত রকমের ক্ষরণ প্রক্রিয়া আছে, সেটা উৎসেচক হোক, হরমোন হোক বা মিউকাস হোক, সেগুলো সিক্রেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে। পরবর্তী যে আসছে যে কলামনার এপিথেলিয়াল টিস্যু, তারা সিক্রেশনের সঙ্গে যুক্ত, ঠিক আছে। সেই জন্য এই দুটো জায়গায় একটু খেয়াল করে রাখবে। আচ্ছা, অগ্নাশয়ের ক্ষেত্রে অগ্নাশয়ের ওই যে মনে পড়ে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বাদে বাকি যে সেলগুলো ছিল, মনে করছে পাতার মতো দেখতে, সেই ডিওডিনামের খাঁজে এঁকেছিলাম পাতার মতো দেখতে, সেই গোটা অগ্নাশয়টায় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্স এর দ্বীপপুঞ্জ বাদে যারা অগ্নাশয় রস ক্ষরণের জন্য বাকি যত সেল ছিল ভেতরে, বলেছিলাম এগুলো সব মনে মনে ফিল আপ করে দাও, তারা ছিল কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। বোঝা গেল, জায়গাগুলো বুঝতে হবে, হ্যাঁ, কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা, আর কোথায় রয়েছে দেখো এখানে, ফুসফুসের ব্রঙ্কিওল। তাহলে আমাদের যে ফুসফুস, কি বলবো মানে, ফিজিওলজি না বললে তো কিছুই হয়েছে না। তাহলে যখন আমাদের শ্বাস নালী নামছে, তারপরে কিন্তু ব্রঙ্কাস দেন ব্রঙ্কিওলে ভাগ হচ্ছে, তাই না। এরপর এরা কন্টিনিউ ভাগ হতে শুরু করেছে, এভাবে ভাগ হতে শুরু করেছে, আর এদিকেও ভাগ হতে শুরু করেছে, তাই তো। তাহলে এই যে এর যে যে টিস্যু রয়েছে, এর যে আবরণ, সেই আবরণী কলায় রয়েছে কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। এটা বুঝতে পারলে কি কোথাকার ছবি আঁকা হলো, গলা দিয়ে শ্বাসনালী নামছে, তারপর নেমে ব্রঙ্কাস ব্রঙ্কিওলে ভাগ হচ্ছে, সেই ব্রঙ্কিওলের ভিতর দিকে লেয়ারে রয়েছে, লাইনিং এ রয়েছে এই ধরনের টিস্যু। বোঝা গেল। তো এইভাবে বুঝতে হবে একটু, যখন ওইগুলো পড়াবো তখন এগুলো নিয়ে আরো একটু বোঝা যাবে। আচ্ছা, থাইরয়েডের ক্ষেত্রে ভেসিকল, থাইরয়েড গ্রন্থি আমরা জানি আমাদের এখানে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। সেই থাইরয়েড গ্ল্যান্ডে যখন সেকশনাল ভিউ পড়বো কোথায় পাবো, যখন হরমোন পড়বো। আসলে সমস্যা হলো বললাম না, ফিজিওলজি আর অ্যানাটমি তোমাকে দুটো তো একসঙ্গে পড়াতে পারবো না, কোন একটা আগে পড়াতে হবে। তাই যখন আমরা থাইরয়েড গ্রন্থি পড়বো না, তখন আমরা দেখাবো থাইরয়েড গ্রন্থির সেকশনাল ভিউ, আর তখন দেখিয়ে দেবো যে থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে কোনগুলো রয়েছে, তার লোব এবং তার সঙ্গে ফলিকুলার প্যারাফলিকুলার সেল কোথায় কোথায় রয়েছে, সেইখানে গিয়ে বুঝতে পারবে যে এরকম গোল 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 স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচারের যত আবরণ রয়েছে, সেই আবরণী কলায় রয়েছে আবারও এই ধরনের টিস্যু। এবার চোখের ক্ষেত্রে কোরয়েড প্লেক্সাস, কিন্তু আরো জটিল হয়ে গেল। চোখ না পড়লে কোরয়েড প্লেক্সাসের অবস্থান বোঝানো যাবে না, সুতরাং একটু অপেক্ষা করতেই হবে। চোখে আমরা যখন কোরয়েড প্লেক্সাস পড়াবো তখন দেখাবো, চোখ এঁকে তারপর বোঝাতে হবে যে কোরয়েড প্লেক্সাস সেই জায়গাতে রয়েছে তোমার এই ধরনের টিস্যু। ওকে, গোনাডের জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু। গোনাড মানে জনন গ্রন্থি, ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়।
তাদের যে আবরণী কলা, যদিও আমরা জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু আলাদা করে পড়বো, তবুও তুমি জেনে রাখো, সেখানে আমি দেখিয়ে দিচ্ছি, তবুও তুমি জেনে রাখো এই যে গোনাডের ক্ষেত্রে মানে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের ক্ষেত্রে যে আবরণী কলা যার থেকে শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন হয়, সেই আবরণী কলা অ্যাকচুয়ালি কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। যদিও আমাদের এখানে আলাদা করে এই যেমন টিস্যুর ভাগগুলো পড়ছি, সেখানে জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু আছে, এক পাতা দু পাতা পরই আছে। তো সেখানে গিয়ে আমরা এটা আলোচনা করে দিচ্ছি। জার্মিনাল এপিথেলিয়াল টিস্যুর আলাদা ভাগ রয়েছে, কিন্তু সে দেখতে এরকমের, এরকম কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। তো তুমি এখনো পড়তে পারো, জার্মিনাল লেগেও পড়তে পারো। তোমার যদি মনে হয় এখনই পড়ে দিন স্যার, এখন দেখে দিচ্ছি, ছাড়ো এখন দেখে দিচ্ছি, তাহলে ওটাকে আর তখন দেখাতে হবে না। তাহলে জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু কেমন হয়, তার আগে কি জানতে হবে? শুক্রাশয় সম্বন্ধে জানতে হবে আর ডিম্বাশয় সম্পর্কে জানতে হবে। বলো কি কি জানাবো, তাই না? হ্যাঁ দেখো, শুক্রাশয়ের যদি আমরা একটা এলএস দেখি না, লংগিটিউডিনাল সেকশন দেখি, ঠিক আছে? শুক্রাশয়ের যদি আমরা একটি লংগিটিউডিনাল সেকশন দেখি, মানে লংগিটিউডিনাল সেকশন আমরা বুঝতে পারছি মানে পেনটা এই বরাবর কাটলে এটা টিএস ট্রান্সভার্স সেকশন, আর এই বরাবর কাটলে এটা এলএস। তাহলে এলএস ভিউ দেখি, তাহলে সেখানে দেখবো শুক্রাশয়ের মধ্যে এরকম অনেক লোব থাকে, হ্যাঁ, লোব, এরকম অনেক লোব তৈরি হয়। সেসব আমরা কখন পড়বো? যখন বয়স হবে, মানে 11-এ নয়, 12-এ, এখন বয়স হয়নি, হ্যাঁ, 12-এ গিয়ে আমরা পড়বো, বোঝা গেল? ফিজিওলজির 7টা চ্যাপ্টারকে এখানে রেখেছে, আর একটা চ্যাপ্টারকে নিয়ে গিয়ে 12-এ রেখেছে। 7টা চ্যাপ্টার, ডাইজেশন, অ্যাবজর্পশন, এইগুলো সব ফিজিওলজি চ্যাপ্টার, আর হিউম্যান রিপ্রোডাকশনও ফিজিওলজি চ্যাপ্টার, কিন্তু 11-এ দেওয়া নাই, কারণ বয়স হয়নি এখনো। 2-3 মাস পর বয়স হয়ে যাবে, তখন 12-এ গিয়ে আমরা প্রথমেই পড়বো হিউম্যান ফিজিওলজি, সেই রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন, ঠিক আছে? তখন আমরা ভালো করে বুঝতে পারবো। যাই হোক, তো এখানে এই যে ভিতরে ভালো করে মন দিয়ে দেখবে, এই যে ভিতরে এই যে নালীপথটা আঁকছি না, এটাকে বলা হয় সেমিনিফেরাস টিউবুলস, বাংলায় বলা হয় শুক্র উৎপাদক নালিকা। এটা এক লাইনে নয়, 2 লাইনে হবে। এই যে লাইনটা আঁকছি, এটা এক লাইনে নয়, 2 লাইন হবে, কারণ এটা নালীপথ। 2 লাইনে আঁকতে গেলে এইটুকু জায়গা, 2 লাইন আমি কি করে আঁকবো? আর আঁকা যাচ্ছে না। এরা সব যুক্ত হয়ে এক জায়গায় যুক্ত হয়, এটা রেটিটেস্টিস বলা হয়, এক জায়গায় যুক্ত হয়, রেটিটেস্টিস। এরপরে ভাষা ইফারেন্সিয়া, দেন উপর দিকে এরকম একটা হুড বা ফনার মতো স্ট্রাকচার তৈরি করে এপিডিডাইমিস। তারপর নিচের দিকে নেমে আসে ভাষা ডিফারেন্সিয়া, তারপরে নেমে এসে উপর দিকে উঠে চলে যায় মূত্রথলিকে পার করে, ওই দিক থেকে ঘুরে এসে এখানে পেনিস হয়ে বাইরে বেরিয়ে আসে। ওই দিকেরটা ঠিক উল্টো, এটা একদিকেরটা হলো, আর একদিকেরটাও ঠিক উল্টো, এদিক থেকে ঘুরে এসে এদিকে বেরোয়। অত ঝামেলার দরকার নেই। সোজা কথা হলো যে আমরা পড়ছিলাম যে জনন কোষ উৎপন্ন হয় কোথা থেকে, তাই তো? জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু। তো এটা এই যে সেমিনিফেরাস টিউবুলস না, আমরা কি বললাম? একটা নালীপথ না দুটো? মানে নালীপথ তো বললাম না, এক লাইন না 2 লাইনে। তাহলে এটা হলো নালীপথ। এর যদি সেকশন করি, কি বলছি বুঝতে পারছো তো? এইটার জুম ইন এটা, আর তার সেকশনাল ভিউ এটা। আমি বুঝলেই হবে না, তোমাকে বুঝতে হবে, বুঝা গেল? তো তার সেকশনাল ভিউ, এই যে ছবি, এই যে সেলগুলো পাবো না, এই সেলগুলো, এই সেলগুলোর কথা বলা হচ্ছে, যেখানে 4 রকমের সেল আছে, আলটিমেট এখান থেকে তৈরি হয় স্পার্ম। বুঝতে পারলাম অনেক কষ্ট করে? এই সেলগুলোর কথা বলা হচ্ছে। তাহলে টেস্টিসের ক্ষেত্রে বা শুক্রাশয়ের ক্ষেত্রে, গোনাডের ক্ষেত্রে যে শুক্র উৎপাদক নালিকা রয়েছে, সেই নালিকার ভিতরের দিকে যে আবরণ, সেই ভিতরের দিকে আবরণ রয়েছে এই ধরনের টিস্যু, তাকে আমরা কিউবয়েডালেও পড়তে পারি, জার্মিনাল এপিথেলিয়াল টিস্যুতেও পড়তে পারি, 2 জায়গাতেই আছে। ঠিক একইভাবে মহিলাদের ক্ষেত্রে তার যে ডিম্বাশয় রয়েছে, সেই ডিম্বাশয়ের যেখান থেকে ডিম্বাণু উৎপাদন হয়, সেখানেও রয়েছে একই ধরনের আবরণী কলা। ঠিক আছে? সেটা কি রকম? ধরো একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা রাফলি একবার এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, সেই মোষের সিং এর মতন, ঠিক আছে, এরকম। আর এই জায়গাতে অবস্থান করছে ডিম্বাশয়, জায়গা অনুযায়ী ছোটই হচ্ছে, আঁকা তো অত ফোকাস করছি না এখন। এটা হলো ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের যদি আমরা সেকশনাল ভিউ দেখি, আবারও এলএস, তাহলে বড় করে আঁকলে মোটামুটি এরকম, বুঝতে পেরেছো? এইটাকে এখানে আঁকলাম। এবার
এর গায়ে যে কোষগুলো রয়েছে না, সেই কোষগুলোর কথা বলা হচ্ছে, এই কোষগুলোর কথা বলা হচ্ছে। কারণ এখান থেকেই তৈরি হয় প্রাইমারি ফলিক্যাল, তারপরে সেটা ম্যাচিওর করে সেকেন্ডারি ফলিক্যাল, আর সেখানেই তৈরি হয় ডিম্বাণু। সেটা তো রয়েছে, মানে এরা যার এখান থেকে তৈরি হচ্ছে, মানে এই লেয়ার, সেটা জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু বা কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। বোঝা গেল দুটো জায়গা? তাই যে গোনাডের আবরণী কলা রয়েছে এই দিয়ে তৈরি, তার মানে এগুলো। এবার এগুলো যতক্ষণ না পড়ছো, ক্লিয়ার কাট আইডিয়া তো সম্ভব নয়। তোমাকে মোটামুটি এইভাবে এখন কাজ চালাতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেই সেই চ্যাপ্টার গুলো আসছে, ততক্ষণ পর্যন্ত এর ডিটেলস তুমি পাচ্ছ না। তবুও যতটা সম্ভব আমি চেষ্টা করছি দেখানোর ছবিগুলো এঁকে, যাতে বুঝতে পারো। ওকে, হলো? আচ্ছা, এই মোটামুটি কিউবয়েডাল। এবার কলামনারে এসো। কলামনার এপিথেলিয়াল টিস্যু। কলামনারে কি হবে? এই দেখো, এখানে যখন কিউবের মতো দেখতে হলো না, ওখানে কি হবে? এরকম হবে, তখন কলামের মতো হবে, এরকম কলামনার স্ট্রাকচার, এরকম করে। আর একটা কিউবের মতো হয়েছিল, আর এগুলো কলামের মতো হবে। ঠিক আছে? এইবার এই কলামনার এপিথেলিয়াল টিস্যুর মেন কাজ কিন্তু ক্ষরণ প্রক্রিয়ার সঙ্গে, মেন কাজ কিন্তু ক্ষরণ প্রক্রিয়ার সঙ্গে। সেই জন্য যখনই এখানে তুমি দুটো ভাগ পাবে না, সেই দুটো ভাগে ব্রাস বর্ডার এপিথেলিয়াল টিস্যু, ব্রাস বর্ডার কলামনার এপিথেলিয়াল টিস্যু খ্যাপা ছাড়ি দেবে, এসব জায়গা যখন না জায়গার অবস্থান দেখবে তখন। বুঝতে পারলে? রেচননালী, থাইরয়েড গ্রন্থি, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এইসব জায়গায় দেখা যাচ্ছে ব্রাস বর্ডার এপিথেলিয়াল টিস্যু আমি দেখাচ্ছি। আর তার সঙ্গে দেখো অপর পাতায় গিয়ে পাবে গোবলেট সেল। মানে এটা বুঝো আগে। ব্রাস বর্ডার এপিথেলিয়াল টিস্যুকে আমরা প্রথমেই গেছিলাম, মনে পড়ে? আমাদের ডাইজেস্টিভ সিস্টেম পড়ানো হয়ে গেছে। তাহলে মাইক্রোভিলাইয়ের কথা মনে আছে? তাহলে মাইক্রোভিলাইয়ের ক্ষেত্রে এই যে ব্যাপারটা, এটাই ব্রাস বর্ডার, এটা ব্রাস বর্ডার। ছবি মনে আছে নিশ্চয়ই? ভিলাই আঁকার পর আঙুলের মতো সেই গুলো আঁকার পর যখন তার সেল গুলো এঁকেছিলাম, তখন এরকম খাঁজযুক্ত একটা সাইডে খাঁজযুক্ত এরকম এঁকেছিলাম। তো এটা হলো ব্রাস বর্ডার এপিথেলিয়াল টিস্যু। যারা ক্ষরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, এটা তো শোষণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এই কলামনার টিস্যুর যারা ক্ষরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের নিউক্লিয়াস একটু নিচের দিকে থাকে। তুমি তো পড়ার জন্য লাইনটা পড়লে আর বুঝলে কি বুঝলে কে জানে। এখন কেন নিচের দিকে থাকে? তার কারণ হলো এর সঙ্গে রয়েছে, নিউক্লিয়াসের সঙ্গে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে রয়েছে গলগি বডি। আর যদি হয় ক্ষরণ এই প্রক্রিয়ায়, তাহলে নিউক্লিয়াসকে নিচের দিকে থাকলেই ভদ্রভাবে সুবিধা হবে না। বুঝতে পারলে কতটা? মানে এখন এগুলো পড়তে গেলে না, সেল, সেল ডিভিশন, মানে অনেক কিছু জায়গা আগে আগে পড়ানো হয়ে গেছে। সেসব জিনিস আইডিয়া মাথায় যদি থাকে, ভুলে না যাও, তাহলে বুঝতে পারবে যে কি বলতে চাইছে। বলছি যে নিউক্লিয়াসে জিন আছে, সেই জিনের বহিঃপ্রকাশ করে রাইবোজোমের থ্রু দিয়ে, আর তার মডিফিকেশন করে গলগি বডি। তাহলে যারা ক্ষরণ করবে, সেই সেলগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াসটাকে নিচের দিকে রাখাই ভালো, যদি উপর দিকে ক্ষরণ করে। কারণ স্পেসটা অনেকটা পাবে। মানে এখানে নিউক্লিয়াস, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর গলগি বডি। সেই গলগি বডি ক্ষরণ করে এদিকে বার করে দেবে। নিউক্লিয়াস যদি মাঝে রাখা হতো, তাহলে ওখানে স্পেস কম পেতো উল্টো দিকে। মানে এই সাইডটাই কোনো কাজ নেই, কাজ হচ্ছে ওই সাইডটাই। তাকে নিচের দিকে রাখলে সুবিধা হবে। সেজন্য দেখবে লেখা থাকতে পারে কোন লাইনে বৈশিষ্ট্যতে যে যারা ক্ষরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের নিউক্লিয়াস নিচের দিকে অবস্থান করে। তুমি তেমনি মুখস্থ করে চলে যাবে, কারণ খুঁজে পেলে না। কারণ এটা বোঝা গেল? এবার ব্রাশ বর্ডারের ব্যাপারটা এরকম, মানে এই যে ব্রাশের মতো না, দেখো এই বর্ডারটা কিরকম হয়েছে, ব্রাশের মতো দেখতে। সেই জন্য একে ব্রাশ বর্ডার কলামনার এপিথেলিয়াল টিস্যু বলা হয়। আর সঙ্গে রয়েছে গবলেট সেল। এটা কিন্তু গুবলেট নয়, হ্যাঁ, গবলেট। গুবলেট করলে অসুবিধা যাবে। হ্যাঁ, এটা গবলেট সেল, এককোষী। একটু পরেই আবার একবার বলবো গবলেট সেলের নাম। হ্যাঁ, দেখো এইরকম দেখতে গবলেট সেল। এটা একটা সেল কিন্তু, হ্যাঁ, এর বাইরের দিকে তুমি যেন আমার লেয়ার রাখতে যেও না। এই গবলেট সেলের, এই গবলেট সেল থেকে মিউকাস ক্ষরণ হয়। আমরা গবলেট সেল অলরেডি পড়েছি ডাইজেস্টিভ সিস্টেমে, মনে পড়ে? যখন আমরা ক্ষুদ্রান্ত্র দেখছিলাম, ক্ষুদ্রান্ত্রের যে যে লেয়ার গুলো দেখছিলাম, হ্যাঁ, সেখানে আমরা অনেক ধরনের সেল পেয়েছিলাম। ব্রুনার্সের গ্ল্যান্ড, মনে পড়ে? সেখানে গবলেট সেল পেয়েছিলাম। এই গবলেট সেল মিউকাস ক্ষরণ করে। তাহলে যে মিউকাস ক্ষরণ করার ফলে আমাদের যে খাদ্যবস্তু, সেটা স্মুথলি এগিয়ে যায়।
আবার আলটিমেট আমাদের পটি হওয়ার সময় সাহায্য করে সেই মিউকাস, যা ক্ষরণ করে এই গবলেট সেল। কারণ মিউকাসটা স্লিপারি একটা ব্যাপার তৈরি করে গোটা পরিপাক নালীর মধ্যে, এবং আরো বিভিন্ন প্রোটেক্টিভ লেয়ার হিসেবেও কাজ করে। বিভিন্ন এই যে ফুচকা জল খেয়ে বসে থাকলো, তার একটা প্রোটেকশন দরকার, প্রোটেক্টিভ লেয়ার হিসেবেও কাজ করবে। এই সিএল ক্ষরণ হচ্ছে তার একটা প্রোটেকশন লেয়ার। বোঝা গেল? তো এই বিষয়গুলো রয়েছে। তাহলে এখানে তুমি যদি বলো, তাহলে বোর্ডের জন্য এই একটা কোশ্চেন আবার এলো এতক্ষণ পর, সেটা হলো গবলেট সেল কি। খুব আছে, গবলেট সেল কি। বোঝা গেল কি বললাম? এরপর রয়েছে দেখো সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু। বারবার বলছি, যারা নিট দেবে বা এগ্রিকালচার দেবে, তারা ডিস্ট্রিবিউশন একটু যেন মিস না হয়, ভালো করে মন দিয়ে দিয়ে কে কোথায় আছে বুঝে শুনে করবে। মুখস্থ করতে বলা নেই, মুখস্থ করলে মনে থাকবে না বেশি দিন। তোমাকে বুঝতে হবে কেন আছে, কোথায় আছে। সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু মানে বুঝতেই পারছি যে যার যে সমস্ত টিস্যুর একটা সাইডে সিলিয়া থাকবে, তারা সিলিয়েটেড, তাই না? তাহলে এটা যদি আমি সেল এঁকেছি, সাপোজ এটা যদি আমি সেল এঁকেছি, তাহলে এই সাইডে আমরা সিলিয়া এঁকে দেবো। সিলিয়া ফ্লাজেলা মনে পড়ে তো, সিলিয়া। তাহলে পরপর কোষগুলো আঁকলে আমি তার একটা সাইডে এরকম করে সিলিয়া গুলো এঁকে দেবো, তাহলে তারা হবে সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু। এবার এখানে দেখবে কাইনোসিলিয়া আর স্টিরিওসিলিয়া, দু রকমের সিলিয়া আছে। এক ধরনের সিলিয়া যারা মুভ করতে পারে, আর এক ধরনের সিলিয়া যারা মুভ করতে পারে না। বোঝা গেল? এই দেখো, যেমন ধরো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আঁকা আছে। এবার ধরো একটা মহিলার ক্ষেত্রে এটা ডিম্বাশয়, এখান থেকে ডিম্বাণু উৎপাদন হয়, সেই ডিম্বাণু এখানে রিলিজ করে, সেই ডিম্বাণু আলটিমেট পৌঁছায় এখানে অ্যাম্পুলার রিজিয়নে। এই রিজিয়নটার নাম হলো অ্যাম্পুলার রিজিয়ন। আর যদি বিবাহিত হয়, তাহলে স্পার্মের অ্যাভেলেবিলিটি থাকতে পারে, তাহলে সেই স্পার্ম কেমোট্যাকটিক মুভমেন্টের সাহায্যে এখান থেকে এখানে আসবে। এই যে এইখান থেকে এইখান পর্যন্ত আসবে, ওই আসাতে সাহায্য করবে এর গায়ে যে সেল রয়েছে, সেই সেল যারা সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু। বুঝতে পারলে? যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। ওই দিকটাও আছে, মানে ওই দিকটা এই দিকটা তো নয়, এটা তো গোল, সব দিকটাই আছে। ওই সিলিয়া গুলো কি করে, এরকম করে পাওয়ার স্ট্রোক মারে, এরকম করে। এরকম এরকম নয়, হয়তো খানিকটা এগুবে খানিকটা বেঁচবে, কাজের কাজ কিছু হয় না। না, ও এরকম করে নিয়ে এরকম করে ঠেলা মারে, তো স্পার্ম গুলো এদিক থেকে এখানে এসে পৌঁছায়, তো সেই স্পার্মের সঙ্গে এ ফিউজ করে। এটা একটা কাজ হলো এই সিলিয়ার। শুধুমাত্র এই সিলিয়া না থাকার কারণে একটি মহিলা সে স্টেরাইল বা বন্ধ হতে পারে, মানে সে কোনোদিন মা না হতে পারে। এই ছোট্ট একটি কারণের জন্য হতে পারে, মেয়েদের হাজারো কারণ আছে। বাচ্চা না হওয়ার জন্য মেনলি মেয়েদের দায়ী করা হয়, মেয়েদের কারণটা অনেক, কিন্তু এই ক্ষেত্রে 1% হলেও বেশি হবে ছেলেরা বাচ্চা না হওয়ার জন্য দায়ী। কিন্তু মেয়েদের করা হয়, মানে 51-49 করলেও 51-এ ছেলেরা যাবে আর 49-এ মেয়েরা আসবে। কমপ্লিকেসি বা জটিলতা মেয়েদের বেশি, কারণ অনেক বেশি, কিন্তু ওভারঅল পার্সেন্টেজে ছেলেরা বেশি। ছেলেদের কারণ হাতে গোনা 4-5টা কারণ, যে কারণের জন্য সে বাবা না হতে পারে, কিন্তু মেয়েদের সেই কারণ হাতে গুনে শেষ হবে না এখানে পাপে। কিন্তু বিষয় হলো যে যদি দায়ী কাদের বলা হয়, তাহলে মেয়েদের থেকে ছেলেরা বেশি দায়ী, কিন্তু মেয়েদের কি বেশি দায়ী করা হয়। যাই হোক, দিন বদলাচ্ছে, মহিলারা রাজ ধরছে, হ্যাঁ, তো তারা আস্তে আস্তে, এবার সমাজ আস্তে আস্তে মানে পুরুষতান্ত্রিক না মহিলাতান্ত্রিক সমাজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কোনো চাপ নাই। আর কিছুদিন পর আমরা রান্না বান্না করবো ঘরে, বাকিটা বাকিটা ওরা সামলে দেবে। হ্যাঁ, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী কার নাম নেবে, সব মহিলা, মহিলায় আধিপত্য। হ্যাঁ, সুতরাং বেশি দিন আমাদের নয় আর, আর বলতে পারবো না আমরা পুরুষতান্ত্রিক সমাজ, এবার মহিলাতান্ত্রিক সমাজ হবে। হ্যাঁ, যাই হোক, হোক। হ্যাঁ, হ্যাঁ, এখনো চলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চালাক, বেশি করে চালাক। তো বিষয়টা হলো শুধু এইখান থেকে এখানে আসতেই সিলিয়াগুলো মুভমেন্ট সাহায্য করলো তাই নয়, এই সিলিয়াগুলো থাকা আরেকটা কাজে সাহায্য করে। সেটা হলো এখানে যখন জাইগোটটা ফর্ম করে যাবে না, সেই জাইগোটটা তো আলটিমেট এখানে ফিরে আসবে, কারণ এটা হলো ইউটেরাস, মানে বাচ্চাটা ধারণ করবে এখানে, 280 দিন ধরে বড় হবে এখানে, তাহলে ওকে এখানে ফিরে আসতে হবে। সেই ফিরে আসার পথে এই সিলিয়াগুলো ঠেলে সাহায্য করবে না আর, এবার যেটাকে সাহায্য করবে সেটা হলো একটা একটা
খুব সফট একটা তোমার, হ্যাঁ, একটা আবরণ তাকে প্রদান করবে, যাতে এই জায়গোটটা গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে ভেঙে না যায়। কারণ এই জায়গোটটা যদি ভেঙে দুটুকরো হয়ে যায়, তাহলে হোমোজাইগোটিক টুইনস হতে পারে, যমজ বাচ্চা হতে পারে। এবং হোমোজাইগোটিক মানে 99.99% তারা এক হবে দেখতে। বোঝা গেল? জাইগোটিক, হোমোজাইগোটিক ছাড়াও হেটেরোজাইগোটিক হয়, যমজ বাচ্চা হলেই যে একরকম দেখতে হবে তা নয়। যদি হেটেরোজাইগোটিক হয় তাহলে একসঙ্গে একই সঙ্গে হলে বাচ্চা, যমজ বাচ্চা হলেও তারা একই রকম দেখতে হবে না, তারা হেটেরোজাইগোটিক। কিন্তু এখানে যদি জাইগোটটা ভাঙে, এমন বলছি না যে একটাও না হতে পারে, তো সেই মহিলা জানতেই পারলো না, কারণ এখন জানার মতো কোনো ঘটনাই ঘটেনি, কারণ প্রেগনেন্সি আসেনি এখনো। সুতরাং সেই মহিলা জানতেই পারলো না যে আদৌ তার ফার্টিলাইজেশন হয়েছিল, তার আগেই কিন্তু ওই দুটোই নষ্ট হয়ে গেছে। এমন হতে পারে দুটোই টিকলো, হতে পারে ছোট বড় হলো, একটা টিকলো একটা মরলো, আর হতে পারে দুটোই মরলো, সবই হতে পারে। তো আমরা বলতে চাইছি যে এই সিলিয়াগুলো, আমরা তো কাজ এখন সিলিয়া নিয়ে পড়া, তো এই সিলিয়াগুলো ওই কাজে হেল্প করে। বুঝতে পেরেছি কি বলছি? তাহলে এখান থেকে এখানে আসতেও হেল্প করবে, এখান থেকে ওখানে যেতেও হেল্প করবে। এমন এমন জায়গার নাম পাবে না এখানে, শুনলে অবাক হয়ে যাবে যে এই সমস্ত জায়গায় সিলিয়া মানে হেয়ার লাইক স্ট্রাকচার আছে। গলায়, আমাদের শ্বাসনালীর ভিতরের দিকে যে কোষ, আমাদের শ্বাসনালীর ভিতরের দিকে যে আবরণ, সেই আবরণের সিলিয়া আছে। কি করে? আমাদের মিউকাসটাকে ঠেলে ওর উপরে ওঠানামা করতে সাহায্য করে এবং অক্সিজেন পরিবহনে ব্যাপক সাহায্য করে। সেই সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু রয়েছে আমাদের শ্বাসনালীতে। হেনলির লুপ, বললাম না এমন এমন জায়গার নাম করবো তুমি, মানে একটু অস্বাভাবিক লাগবে, এইসব জায়গাতেও আছে। হেনলির লুপ একটু আগেই হলো, নেফ্রনের যে স্ট্রাকচার হেনলি লুপ, সেই হেনলি লুপের মধ্যেও রয়েছে এই ধরনের সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু। আর কোথায় রয়েছে? ভাস ডিফারেন্স, ভাস ইফারেন্স, মনে হয় ভুলে গেলে। ছেলেদের ক্ষেত্রে যখন আমরা টেস্টিসকে আনলাম, ছেলেদের ক্ষেত্রে যখন টেস্টিসকে আনলাম, ওই টেস্টিসকে যে শুক্র উৎপাদন নালিকা থেকে এক জায়গায় জড়ো করলাম, দিয়ে বললাম রেটি টেস্টিস, যে উপর দিকে উঠছিল ভাষা ইফারেন্সিয়া, ওই ভাষা ইফারেন্সিয়ার মধ্যে আছে সিলিয়া। তারপর উপরে গিয়ে এপিডাইমিস, এপিডাইমিস ঘুরে যখন এসে ভাষা ডিফারেন্সিয়া হচ্ছে, ওই ভাষা ডিফারেন্সিয়া আবার আছে এই সিলিয়েট এপিথেলিয়াল টিস্যু। বুঝতে পারছো? এই সমস্ত জায়গায় রয়েছে হয় কাইনোসিলিয়া, না হয় স্টিরিওসিলিয়া, মানে মুভ করতে পারে বা পারে না, এরকমের রয়েছে। তাহলে মেয়েদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব থেকে আরম্ভ করে শ্বাসনালী, নেফ্রনের ক্ষেত্রে হেনলি লুপ, ছেলেদের ক্ষেত্রে ভাষা ডিফারেন্সিয়া, ভাষা ডিফারেন্সিয়া, এই সমস্ত জায়গাতে রয়েছে সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু। বুঝতে পারছো কি বলছি? এখানে আবারও আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বোর্ড এক্সামের জন্য তেমন কিছুই নেই। হ্যাঁ, এখানে মেনলি নিটের জন্য এক্সাম্পল কোথায় রয়েছে দেখো, জননালী, শ্বাসনালী, এই দুটো জায়গায় রয়েছে কাইনোসিলিয়া মানে সচল, আর অচল রয়েছে ভাস ডিফারেন্স এপিডাইমিস, এখানে অচল মানে ওরা মুভ করে না, ওরা আছে কিন্তু মুভ করে না। খুব ভালো করে মাইনিউটলি খেয়াল করে মনে রাখবে কিন্তু, নাহলে এই একটা একটা লাইন, এক একটা ওয়ার্ড ফাঁসিয়ে দেবে তোমাকে, 4 নম্বর চলে যাবে। নিটের জন্য খুব মন দিয়ে কিন্তু এগুলো ভালো করে খেয়াল করতে হবে। নেক্সট রয়েছে সিউডো স্ট্রাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। দেখো, এগুলো কমপ্লেক্স লিখেছি না, কমপ্লেক্সে আমরা কি বলেছি? মাল্টিপল লেয়ার থাকবে, আর সেখানেই আমরা স্ট্রাটিফিকেশন মানে স্তরীভূতর কথাটা আনবো। বুঝতে পারছো কি বলছি? কারণ স্তরীভূতর কথাটা কখন আনবো? যখন স্তরে থাকবে, তখন স্তরীভূত হবে না? তাহলে এখনো পর্যন্ত আমরা বলছি সব এক লেয়ারে, স্তরীভূত তো বলিনি। কিন্তু এখানে আমরা সরলেরই একটা ভাগ দেখবো, যে ধরো একটা সেল ধরো এইভাবে অবস্থান করছে, আরেকটা সেল ধরো এইভাবে অবস্থান করছে, আরেকটা সেল ধরো এইভাবে অবস্থান করছে, একটা সেল এইভাবে অবস্থান করছে। তো কি হতে পারে? মাইক্রোস্কোপে দেখলে এক ঝলকে মনে হতে পারে এরা মাল্টি লেয়ারে আছে, কিন্তু আদতে এরা মাল্টি লেয়ারে নাই। ছোট বড় সেল হওয়ার জন্য দেখে মনে হচ্ছে এরা স্থূলীভূত অবস্থায় আছে, কিন্তু নয়, সিউডো মানে ছদ্ম। বোঝা গেল কথাটা? মানে সরলের আলোচনা চলছে এখনো, এখনো চলছে সিঙ্গেল লেয়ারে, এরাও সিঙ্গেল লেয়ারে আছে। তাহলে এটা একটা লেয়ারের একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা। আঁকতে গেলে হয়তো আর একটু ভালো করে আঁকতে হতো আমাকে, কিন্তু তোমাকে বোঝার জন্য মনে হয় যথেষ্ট, যে ছোট বড় হওয়ার জন্য যখন একবারে মাইক্রোস্কোপিক ভিউ দেখছি আমরা, তখন এদেরকে মাল্টি লেয়ারে লাগছে, কিন্তু এরা মাল্টি লেয়ারে নয়। এরাকে বলছি আমরা ছদ্ম স্তরীভূত আবরণী কলা। বোঝা গেল? ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম্পল, অবশ্যই নিটের জন্য, বোর্ডের জন্য না। ডিস্ট্রিবিউশন একদম ভালো করে, যত সম্ভব ভালো করে করে রাখবে। জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু,
সবার জন্যই লাগবে, কিন্তু এমনি পরীক্ষায় আসবে না। ওই জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু তোমাকে জানতেই হবে, যখন ক্লাস 12-এ হিউম্যান রিপ্রোডাকশন পড়বে তখন জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু জানতে হবে, যা আমরা এখানে দেখালাম, দুটো জায়গাতে দেখালাম। ওকে, হয়ে গেল। যৌগিকে কিছু পড়তে হবে না, খুব মজার ব্যাপার, যৌগিকে কিছু পড়তে হবে না, ঠিক আছে, একদম যৌগিক বাদ ধরে, ঠিক আছে। চলো নেক্সট চলে এসো, গ্রন্থিময় বা গ্ল্যান্ডুলার। এইখান থেকে বোর্ডের কোশ্চেন আসবে, অনেকক্ষণ ফাঁকি মেরেছো, এবার দেখো। অনেকক্ষণ ফাঁকি মেরেছো, এবার দেখো। তার মানে আমরা তো একদম এখানে চলে গেছি, আমরা বলে দিয়েছি এটা পরীক্ষায় আসবে না। নিট, বোর্ড, এগ্রিকালচার, জেন পাস, ভালো হলো। এখানে চলে এসো, সিক্রেটারি, একে গ্ল্যান্ডুলার বলা হয়। গ্ল্যান্ড মানেই তো গ্রন্থি, আর সিক্রেটারি মানে ক্ষরণ, তখন ওই হলো সিক্রেটারি টিস্যু আর গ্ল্যান্ডুলার টিস্যু, যারা ক্ষরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। দেখবে একটু স্পেশাল করে দেওয়া হয়েছে, বোঝা গেল। কিন্তু কলমনারে বললাম যে কলমনারে মেনলি ওরা ক্ষরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, এদেরকে আলাদা করা হয়েছে। তো এখানে দুই ভাগে ভাগ করা হচ্ছে ক্ষরণের। প্রথমত সেল কটা আছে বলছি, গ্রন্থি মানে আমরা কি বুঝি মেনলি, এ মাস অফ সেল, তাই তো। বলছি গ্রন্থি বলতে আমরা এরকমই বুঝি যে অনেকগুলো সেল এক জায়গায় কোন একটি ক্ষরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে, এটাকে আমরা গ্রন্থি বলবো, ভালো লাগবে। কিন্তু এককোষীয় হয়, তাহলে এখানে গ্রন্থির যে শ্রেণীবিন্যাস, সেখানে এককোষী গ্রন্থির নাম হিসাবে রয়েছে গবলেট সেল। তোমাকে বলবে কি এককোষী গ্রন্থির নাম লেখো, গবলেট সেল। আর বহুকোষী তো বাকিরা সবাই আছে বহুকোষীতে। ওকে, এবার বহুকোষীতে ভাগ রয়েছে, বহুকোষীর ভাগে কি হয়েছে, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা আর মিশ্র। তার মানে এখানে এই ভাগটা আমাদের পড়তে হবে যে এরা কিভাবে ক্ষরণ করে, বহিঃক্ষরার ক্ষরণের প্রকৃতি অনুযায়ী। এটা 3 নম্বরে কোশ্চেন আসবে, ঠিক আছে, খুব সহজ জিনিস। অন্তঃক্ষরা মানে এন্ডোক্রাইন, আমরা আমাদের যে ফিজিওলজি লাস্ট চ্যাপ্টার আছে সেখানে আমরা পড়বো অন্তঃক্ষরা, বোঝা গেল। আর সেখানে কি দেখবো, অন্তঃক্ষরার ব্যাপারটা এরকম হয় যে এর ওপর দিয়ে, এর মধ্যে দিয়ে চলে গেছে ব্লাড ভেসেল, এখানে যেটা ক্ষরণ হয় সেটা ডাইরেক্টলি ব্লাডে মিশে যায়। এবার ব্লাড গোটা বডিতে ঘুরে বেড়াচ্ছে, যার দরকার সে তুলে নেবে, ওই হরমোনটাকে তুলে নেবে, বুফে সিস্টেমের মতো। খাবার দাবার রাখা আছে, বাবা তুমি যা খাবে নিয়ে নাও তুলে, এখানে দেওয়ার লোক নাই। তাহলে হরমোনের ব্যাপারটা এরকম যে হরমোন এখান থেকে বেরিয়ে ডাইরেক্টলি রক্ত মিশে যাচ্ছে, রক্ত ওই হরমোনটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার দরকার আছে সে হরমোনটা ওখান থেকে তুলে নেবে। মানে রিসেপ্টর আছে, গলামালায় রিসেপ্টর আছে, তাই রিসিভ করে নেবে, ঠিক আছে। এটা অন্তঃক্ষরার ব্যাপার। আর বহিঃক্ষরাতে কি হয়, একটা নালীপথের মাধ্যমে বাইরে উন্মুক্ত থাকে না। তাহলে এন্ডোক্রাইন সিস্টেমে কি বেরোয়, এন্ডোক্রাইন সিস্টেমে বেরোয় সবসময় হরমোন, আর এক্সোক্রাইনে কি বেরোয়, এনজাইম। অন্তঃক্ষরার সঙ্গে বহিঃক্ষরা পার্থক্য আসতে পারে পরীক্ষায়, বোর্ডে। তাহলে এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থি যা নালীপথে উন্মুক্ত নয়, সেজন্য একে অনালো বলা হয়। আর এন্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে যা বেরোয় তা হলো হরমোন। এক্সোক্রাইন যাকে সনালো বলা হয়, কারণ নালীপথের মাধ্যমে উন্মুক্ত আছে, আর এখান থেকে বের হয় এনজাইম। তাহলে সঙ্গে একটা নিশ্চয় আছে মিক্সড বা মিশ্র গ্রন্থি, যেখানে অনাল এবং সনাল দুটোই আছে, যেমন অগ্নাশয়। আমাদের দেহের সবচেয়ে বড় মিশ্র গ্রন্থির নাম প্যানক্রিয়াস বা অগ্নাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখান থেকে বেরোয় হরমোন, আর বাকি পোর্শন থেকে বেরোয় এনজাইম, বোঝা গেল। এছাড়াও রয়েছে শুক্রাশয় আর ডিম্বাশয়, যারাও মিক্সড গ্ল্যান্ড হিসাবে কাজ করে। ক্লিয়ার, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে একটা 3 নম্বরের কোশ্চেন এলো যে কি ধরনের তাদের। এবার ক্ষরণের যে পদ্ধতি, ক্ষরণের প্রকৃতি অনুযায়ী আবার 3টে ভাগ আছে, এটাও পরীক্ষায় 3 নম্বরের কোশ্চেন বোর্ডের জন্য। তাহলে 3 মার্কসের কোশ্চেন এগুলো, হ্যাঁ, একটু খেয়াল রেখে, কিন্তু বাদ দিয়ে দিতে যেন, সব বাদ দিয়ে পালিয়ে যেও না। তাহলে এখানে আবার 3 মার্কসের কোশ্চেন রয়েছে, হলোক্রাইন, আপোক্রাইন আর মেডোক্রাইন, 3 রকমের গ্ল্যান্ড রয়েছে। হলোক্রাইন গ্ল্যান্ড কারা, সিবিএসিয়াস গ্ল্যান্ড। তাকাও, এই যে আমাদের বডি থেকে না অয়েল লাইক যে সিক্রেশন হয় না, সেটা সিবাম। আমাদের ওপরের স্কিন থেকে যেমন ঘাম বেরোয়, তার সঙ্গে আরেকটা জিনিস বেরোয়, সেটা হলো সিবাম। যাদের অয়েলি স্কিন তারা বুঝতে পারে, এই যে অয়েলি অয়েলি ব্যাপারটা আছে সেটা হলো সিবাম।
তো এই যে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম বেরোচ্ছে, এরা কিভাবে বেরোয়? সেটা হলো হলোক্রাইন মোডে। মানে হলো মানে সম্পূর্ণ, আর ক্রাইন মানে ধ্বংস। তার মানে সেলটা গোটাটাই ধ্বংস হয়ে যায়, দিয়ে বেরিয়ে যায়, গল্প শেষ। মানে ইউজ অ্যান্ড থ্রোর মতো কেস আর কি। মানে ওই সেলটা যা প্রোডাকশন করলো, সেলটা ফেটে গিয়ে সিবামটা বার করে দিল, ওই সেলের গল্প শেষ। আবার নতুন নিচের দিক থেকে সেল তৈরি হবে, সে আবার সিক্রেশন, সে আবার ক্ষরণ জমাবে, মানে সে ফাটবে, বেরিয়ে যাবে, তার গল্প শেষ। বুঝতে পারলে হলোক্রাইনের মানে? তাহলে হলোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে গোটা গ্রন্থিটা ফেটে যায়, দিয়ে সিক্রেটারি মেটেরিয়ালটা বেরিয়ে যায়, আবার নতুন করে গ্রন্থি তৈরি হবে। এটা সিবেসিয়াস গ্রন্থি। এই ধরনের গ্রন্থিকে বলা হয় হলোক্রাইন। রয়েছে অ্যাপোক্রাইন। অ্যাপো মানে সামনের অংশ। তাহলে এই যে মিল্ক গ্ল্যান্ড, ব্রেস্টে যে মিল্ক গ্ল্যান্ড থাকে, যে মিল্ক সিক্রেশন হয়, তার পদ্ধতি এরকম। অ্যাপোক্রাইন কিরকম হয়? ধরো এটা গ্ল্যান্ডের সেল, এবার এই সেলটার সামনের দিকের পোর্শনটা নষ্ট হয়ে যায়, দিয়ে এখান থেকে বেরিয়ে যায়। সেলটা নষ্ট হয় না, সেলটা মরে না, সেলের সামনের দিকের পোর্শনটা কিছুটা নষ্ট হয়ে যায়, দিয়ে এর যে প্রোডাক্ট সেটা বের করে দিল, কিন্তু সেলটা তারপরে মেমব্রেনটাকে আবার রিপেয়ার করে নিল। ফলে এক্ষেত্রে সেলের মৃত্যু হয় না। অ্যাপো মানে সামনে। তোমাকে নাম মুখস্থ কোথায় করবে? মুখস্থ করে রাখতে পারবে নাকি এত? তো তোমাকে টেকনিক্যালি বুঝতে হবে না নামগুলোর মানে আছে। তাহলে অ্যাপোক্রাইন, যার সামনের অংশটা নষ্ট হয় এবং সেখান থেকে বেরিয়ে যায় ক্ষরণ, যা খরিত পদার্থ সেটা বেরিয়ে যায়, তারপরে আবার সেলের মেমব্রেন রিপেয়ার করে নেয়। বোঝা গেল? আর রয়েছে মেরোক্রাইন। মেরোক্রাইন কি হয়? এক্সোসাইটোসিস মনে আছে? এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস। বাহ! তাহলে এটা যদি একটা কোষ হয়, কোষের মেমব্রেন হয়, তাহলে এখানে ধরো কোনো একটা জিনিস বলেছি ভেসিকেলের মধ্যে ভরেছে, তাহলে কি হতো? এটা নিয়ে আসতো এই সাইডের দিকে, না সাইডের দিকে নিয়ে আসতো, যেখানে মেমব্রেনটা ফিউজ করে দিত। যে তুমি মনে মনে এটা আর ওটা টেনে দাও মনে মনে, তাহলে কি হবে? এর মধ্যে যে সমস্ত জিনিসপত্র, সেগুলো ছুঁড়ে ফেলে দেবে বাইরে। এইটা পদ্ধতি, এটা হলো পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে যখন হয়, তখন তাকে অবশ্যই বলা হবে মেরোক্রাইন। লালা গ্রন্থি থেকে যে ক্ষরণ হয়, সেটা এই ধরনের ক্ষরণ প্রক্রিয়া, এক্সোসাইটোসিস পদ্ধতিতে। বোঝা গেল? উদাহরণ সহযোগী, আঁকার কিছু নাই, আঁকতেও পারো। আমি রাফলি যা আঁকছি সেই ধরনের আঁকা তুমি পাশেও দেওয়া রয়েছে, এই স্কেচ দিলে তো খুব ভালো হয়। হ্যাঁ, দেবে। এবং সঙ্গে উদাহরণ, এবং তিনটে খুব সহজ, অল্পের মধ্যে, হাফ পাতার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 3 নম্বরের কোশ্চেন পরীক্ষা খুব আসে, 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে, হলোক্রাইন 1 নম্বরেও আসতে পারে, এমসিকিউ তেও আসতে পারে। এই গ্রন্থির উদাহরণগুলো পরীক্ষায় খুব আসে, সেই জন্য মন দিয়ে উদাহরণগুলো দেখে রাখবে। বোঝা গেল? এরা সব সিক্রেটারি টিস্যু। বলো বুঝলে কিনা? নেক্সট রয়েছে সেন্সারি টিস্যু। সেন্সারি নামেই বলছে না, কি করবে? সেন্স রিসিভ করবে। তাহলে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা তো সেন্সারি। তো এদের সব জায়গাগুলোতে রয়েছে সেন্সারি এপিথেলিয়াল টিস্যু, যারা সেন্স রিসিভ করে। মানে বুঝলে? বুঝলে না? আমি একটা একটা করে বলি। সেটা হলো, ত্বকটা বাদ দাও, ত্বকের ক্ষেত্রে স্পেশাল করে কিছু বলার নেই। হুম। বাকি জায়গাগুলো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা জায়গা আবার বলা হয়ে গেছে। কোনটা? জীব। আমরা যখন জীব এঁকেছিলাম, মা কালী জীব এঁকেছিলাম, আহা এত সরু, যখন জীব এঁকেছিলাম মনে পড়ে? এরকম প্যাপিলা এঁকেছিলাম, এরকম। আর একে জুম ইন করে দেখিয়েছিলাম, আমরা বলেছিলাম যেটা দেখতে লাগছে উঁচু, সেটা আদতেই কিন্তু এরকম একটা, হ্যাঁ, খাল আছে। আর দেখিয়েছিলাম দেখো, এইখান থেকে নার্ভ এন্ডিং আছে, মনে পড়ে? সব যদি আমাকে মনে পড়াতে হয় তাহলে তো হয়েই গেল। এবার এটা কোথায় আছে? এটা তো জীবের মধ্যে আছে। তা আমরা যখন খাবার খাই, তখন লালা রসের সঙ্গে মেশে, যেখানে একটা লিকুইড হয়, সেই লিকুইড জিনিসটা এখানে পড়ে। এবার এখান থেকে সেন্স নিয়ে ওরা চলে যায় ব্রেনে। জিভে কিছু স্বাদ বুঝতে পারি না, যদি আগে থেকে লোড করা থাকে তাহলে বুঝতে পারবো এটা কি স্বাদ, আর নাহলে পারবো না। নতুন কোনো খাবার তোমাকে কেউ খাওয়ালো, তুমি জানো না টেস্টটা, তুমি খেয়ে একটা স্বাদ পেলে, সেটা মেমোরাইজড হলো, এর পরের বার খাওয়ালে, চোখ বুজে খাওয়ালে তুমি বলতে পারতে পারো, পারা উচিত, নাও পারতে পারো, তোমার মাথার উপর ডিপেন্ড করছে পারবে কিনা। যে চোখ বুজে খাওয়ালেও বলে দেবে হ্যাঁ এটা এটা খেলাম। চোখ বুজে তোমাকে যদি ফুচকা খাইতে, তুমি বলতে পারবে না ফুচকা খেলাম। মাংস খাওয়ালেও বলতে পারবে, ভাত খাওয়ালেও বলতে পারবে, কারণ এগুলো মেমোরাইজড করা আছে।
মেমোরিতে লোড করা আছে। জীব কিছু বলতে পারে না, জীব তো সিগন্যাল নিয়ে চলে যায়, আর সিগন্যাল যাই সবই পজিটিভ আর নেগেটিভ। মানে শুধু ইলেকট্রিক্যাল চেঞ্জের মাধ্যমে সিগন্যাল যায়, তার আমরা নার্ভাস নার্ভ ইম্পালসে দেখতে পাবো। নার্ভাস সিস্টেম যখন পড়বো, নার্ভ ইম্পালস কন্ডাকশন পড়াবো, তখন দেখতে পাবো কোনোটারই কোনো মানে নেই আদতে, শুধুমাত্র প্লাস মাইনাস। এর ডিফারেন্স, মানে ডিফারেন্সটাই বলে দেয় অ্যাকচুয়ালি তার সিগন্যালটা কি। আর সেই সিগন্যালই ব্রেন রিসিভ করে আর বলে দেয়। আগে থেকে যদি লোড করা থাকে তাহলে বলে দেবে এটা কি, আর না লোড করা থাকলে লোড করে নেবে একবার। বোঝা গেল? এটা জীবের ক্ষেত্রে গেল। নাকের ক্ষেত্রে এই দেখো, কাউরি কাউরি নাক আছে, ধরো পাশের 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 বাড়িতে বিরিয়ানি হচ্ছে, কোথাও একটা বিরিয়ানি হচ্ছে, না সে গন্ধ পেলো, কিন্তু আবার বাকিরা বলছে কই গন্ধ তো কিছু পাচ্ছি না। আবার ধরো একটা পুরো আবর্জনা ঢাকা জায়গা, তার পাশ দিয়ে গেলে সবাই নাক বন্ধ করে বসে আছে, আর লোক আরামসে বসে আছে। মানে সে হয় দম বন্ধ করে বসে আছে, মানে আছে তো খুলে এরকম করে, কিন্তু মনে মানে ভেতরে ভেতরে সে শ্বাস নিচ্ছে না, আটকে রেখে দিচ্ছে, এমন থাকতে পারে। অথবা নিচ্ছে, তার কোনো কিছু এসে যায় না, কারণ অভ্যাস নয়, মানে তার কিছু লাগছে না। এখন ডিপেন্ড করছে, এখন ডিপেন্ড করছে তার নাকের অবস্থান কেমন রয়েছে, তাই না? সেই মনে পড়ে সেই দুর্দান্ত ছবি নাক আর মুখের, মনে পড়ছে তো? এই দেখো, তাহলে এই যে নাকের চ্যানেল, এই দেখো এই জায়গাতে আছে, আর একটু উঁচু করে রাখলে ভালো হতো, যাই হোক ঝামেলা করছি না। এই জায়গাতে রয়েছে আমাদের সেই, হ্যাঁ, ঘ্রাণ রিসিভ করার জায়গা। মানে আমাদের যখন শ্বাস বায়ু এদিকে যায়, এখানকার যে সেন্সারি সেল, তারা এখান থেকে রিসিভ করে ওই একই সিগন্যাল, স্মেলটা যে সিগন্যাল রিসিভ করে। আর এখান থেকে অলফ্যাক্টরি অলফ্যাক্টরি নার্ভ এখান থেকে সেই সিগন্যালটা নিয়ে চলে যায় ব্রেনে। এবার ব্রেনে যদি আগে থেকে লোড করা থাকে তাহলে বলতে পারবে ইঁদুর পাচার গন্ধ না আলু পাচার গন্ধ। আর যদি না থাকে তাহলে বলবে একটা গন্ধ বেরোচ্ছে, কি গন্ধ বেরোচ্ছে কে জানে, একটা গন্ধ বেরোচ্ছে, বাজে গন্ধ বেরোচ্ছে। ভালো গন্ধ হলেও বলবে একটা ভালো গন্ধ বেরোচ্ছে, কিসের কে জানে, কিন্তু পাচ্ছে একটা বেশ ভালো ভালো গন্ধ পাচ্ছি। মানে এটা লোড করা নাই আগে থেকে। এমন কিছু রান্না হচ্ছে পাশের বাড়িতে, খুব ভালো স্মেল আসছে, কিন্তু আমার মাথায় ঢুকছে না যেটা কি হচ্ছে রান্নাটা, কিন্তু স্মেল খুব ভালো। মানে কি, মানে হয় রান্না নতুন, পদ্ধতি নতুন, রাঁধুনি নতুন, যা কিছু ইচ্ছে হতে পারে, কিন্তু এটা আগে থেকে তোমার মেমোরিতে লোড করা নাই, সেই জন্য তুমি বুঝতে পারছো না। ক্লিয়ার? এটা একটা বিষয় গেল। এটা নাকের ব্যাপার হলো। নাক চোখ কান মুখ সব একদিনে একে কত আঁকবো। এবার একবার দেখে নাও, কি দেখবে? চোখ। আচ্ছা দেখে নাও কানটা, একবার দেখে নাও আগে। চোখটা মনে না দেখালেও হবে। কানটার ক্ষেত্রে কি হয় বললাম, মনে করে মনে করে দেখো একবার। এই যে আড়াই প্যাঁচের একটা ব্যাপার বললাম না, এটাকে ককলিয়া বলা হয়, এরকম। আর এখান থেকে এঁকেছিলাম আমরা সেই সেমি সার্কুলার ক্যানেল গুলো, এরকম করে। ঠিক আছে, এই দেখো এটা সোনার সঙ্গে জড়িয়ে আছে। কি হয় একদম খুব রাফলি দেখাচ্ছি, কারণ এর ভিতরে স্ট্রাকচার অনেক জটিল, তা ওই পড়ানোর সময় বলা সম্ভব, এখনই বলা যাবে না, হ্যাঁ, কারণ অনেক কিছু আঁকতে হবে এখনো, তারপর হবে। মোদ্দা কথা এরকম যে এইখানে একটা পর্দা আছে, এটা বাইরে কানের পর্দা না, এটা তো বহিঃকর্ণ, এ তো অন্তঃকর্ণ, মাঝে এখন মধ্যকর্ণ আছে, তার বাইরে টিম্পেনাম আছে, এখানে সেই পর্দা, যেটা কানের পর্দা বলছি এখানে আছে। এইখানে আরেকটা অংশ আছে, এইখান থেকে ভাইব্রেশন যায়, সেই ভাইব্রেশন এখান থেকে ঘুরতে থাকে, ঘুরতে 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 এসে ঘুরে 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 এসে আবার এই পথে ঘুরে এসে বেরিয়ে যায়। কান পড়তে গিয়েই ভালো বুঝতে পারবো। এইবার এর মাঝে হয়টা কি, কোনো শব্দ, কোনো কথা, এই যে আমি কি বলছি, তোমার কান কিছুই বুঝছে না, তোমার কান কিছুই জানে না। আমি যা বলে চলেছি, এই যে চারটে কথা আমি বললাম, এর কোনোটারই কান মানে বোঝে না। কি হয়, কানের যে পর্দা আছে টিম্পেনাম, তাতে ধাক্কা লাগে, ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনটা আলটিমেট এখানে ঘোরে। আর এখানে সেই সেন্সারি টিস্যু আছে, যারা এখান থেকে সিগন্যাল নিয়ে অডিটরি নার্ভ তৈরি করে। মাথায় যদি লোড করা থাকে এই কথাগুলো, তাহলেই একমাত্র সে সিকোয়েন্স করে বুঝতে পারবে যে আমি কি বললাম, মানে কোডিং ডিকোডিং এর ব্যাপার রয়েছে আর কি, হ্যাঁ। ও না থাকলে বুঝতে পারবে না। ধরো তুমি বাজারে একটা নতুন গালিগালাজ শুনলে, যা আগে কোনোদিন শোনো নাই, একদম ইউনিক কিছু একটা দিয়েছে, ঠিক আছে,
তো কি হলো, প্রথমবারের জন্য লোড করে নিল, এটা নতুন। তাহলে মাথা হয়তো এর মানে বুঝলো না, আবার মাথায় গিয়ে যদি এটা পর্যালোচনা করে তাহলে তো বুঝেও গেল। এটা ডিপেন্ড করছে তার মেমোরির সঙ্গে কানেক্ট করতে হবে, আবার সঙ্গে তার গুরু মস্তিষ্কের সঙ্গে কানেক্ট করে এটাকে বোঝাতে হবে যে আদৌ এটা বুঝতে পারলো না সে, না তাহলে লোকের কাছে জিজ্ঞাসা করবে। আচ্ছা ছাড়ো, আমরা একটা ভালো উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরো যখন আমরা নিটের ব্যাচে, যখন আমরা অ্যান্সার বলি, তখন বি আর ডি এই ঝামেলার জন্য আমরা বর্ধমান আর দুর্গাপুরে চলে এসেছি। কারণ বি আর ডি আমরা পরপর যদি বলে যাই না, স্যার বি, স্যার ডি না বি, ডি না বি, এই এটা, কারণ কি প্রোনাউন্সিয়েশনটা একই রকম। তাহলে তুমি, আমি বললাম ঢাক, তুমি শুনলে ঢোল, এটা হতেই পারে যদি ভাইব্রেশন সেই লেভেলে হয়। বোঝা গেল কি বলতে চাইছি আমি? কারণ এখানে কোনো শব্দ ভিতরে যায় না, যায় শুধু ভাইব্রেশনটা, ধাক্কা লাগে, সব কানের পর্দায় গিয়ে ধাক্কা লেগে যায়। যতটা লেভেলে ভাইব্রেশন হলো, সেই ভাইব্রেশনটা অ্যাকচুয়ালি সিগন্যাল যা ব্রেনে নিয়ে যাচ্ছে। এখন যে রেটে ভাইব্রেশন হয়েছে সেই রেটে এখানে গিয়ে বলবে এটা বলেছে। তাহলে আমি বললাম বি, তো বলে না না স্যার ডি বলেছেন। কারণ তোমার কানে ধাক্কা লেগেছে আর যে রূপে ভাইব্রেশন হয়েছে তাতে তোমার ডি মনে হয়েছে, তো তোমার ব্রেন ডি বলেই ডিটেক্ট করেছে, কিন্তু বলেছিলাম আদতে বি, বাকিরা শুনেছে। তাহলে এটা তোমার শোনার সমস্যা ছিল, আমার বলার না। বোঝা গেল? বুঝতে পারছো কি বলছি? আর একটা জায়গা আমাকে না বললেও হবে, চোখ এইবারই এসেছিল তোমাদের, সুতরাং চোখের রেটিনাল লেয়ার সবার জানা আছে। সেই রেটিনাল লেয়ারে যে রড কোষ কোন কোষ থাকে, তা সেন্সারি এপিথেলিয়াল টিস্যু। এটা মনে হয় সবচেয়ে ভালো বুঝতে পারবে, যে চোখের রেটিনায় যে রড কোষ এবং কোন কোষ আছে, তারা এই সেন্সারি এপিথেলিয়াল টিস্যু, যা এতক্ষণ ধরে আমি বোঝানোর চেষ্টা করছি। বোঝা গেল? বাকি জায়গাগুলো যেহেতু পড়ানো হয় এখনো পর্যন্ত মাধ্যমিকে, বা এখনো পড়ানো হয়নি, সেই জন্য বাকি জায়গাগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে আমরা টিস্যু নিয়ে আলোচনা করছি। তাই যত জায়গা থেকে বললাম, এইরা সব সেন্সারি টিস্যু, যারা এখান থেকে সিগন্যালকে নিয়ে ব্রেনে যায়। সেটা অলফ্যাক্টরি লোব, অলফ্যাক্টরি নার্ভ হতে পারে, অডিটরি নার্ভ হতে পারে, বা এরকম যে নার্ভ গুলো যে সিগন্যাল নিয়ে যাচ্ছে, সেই ধরনের নার্ভ এখানে নিয়ে যাচ্ছে। ওকে, পরীক্ষায় আসবে না, অ্যাজ ইউজুয়াল যোগ বলার আগে পর্যন্ত শেষ।